এটা একটা পদ্ধতি। আমরা 24 বছরে আমরা আমাদের অনেক গায়ক পিএইচডি এক্সিকিউটিভ এদেরকে হারিয়েছি। সর্বশেষ হারিয়েছি আমাদের বন্ধুরা ভাই আপনারা ছিলেন সিরাজগঞ্জ শাহজাদ করোনা ভাষা ছিল হঠাৎ করে একদিন শুনলাম তিনি মারা যায় এবং তাৎক্ষণিক ফোন দিয়ে তার সন্তানের সাথে কথা বললাম। নিজের কাছে মনে হচ্ছিল যে জগৎটা মানে হারিয়ে যাচ্ছে। এইভাবে আমরা আনাচে কানাচে অনেক বন্ধুরা চলে যাচ্ছে, সহকর্মীরা চলে যাচ্ছে, খুব খারাপ লাগে। এবং বিশেষ করে আমাদের নবজাগরণে যাদের ভূমিকা বেশি ছাত্র সংগঠনে, আমি 2 জন কোঅর্ডিনেটরের বাবা, আমি প্রতিদিন আমাকে বের হতে হচ্ছে এবং প্রতিদিন বিমর্ষ লোভর্ষ ঘটনা আমি দেখেছি, অনেক মৃত্যু, অনেক অ্যাক্সিডেন্ট। তো আমরা ওদের জন্য দোয়া করি এবং সর্বোপরি আমরা চেষ্টা করি যে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, আপনারা জানেন যে আমাদের একটা কোঅর্ডিনেটর টিম তৈরি করা হয়েছে। সারা বাংলাদেশ না, আমাদের ডিস্ট্রিবিউটার এখন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেশটির বিপর্যয়ের পরে অনেক ডিস্ট্রিবিউটার দেশের বাইরে চলে গেছে কর্মসংস্থানে, কাজের জন্য, ভালো পরিবেশের জন্য। আমরা তাদেরকেও যদি দিনকাল ভালো থাকতো, সুযোগ ভালো থাকতো, হয়তো তারা এইভাবে বিদেশে কাজের জন্য যেত না। আমরা তাদেরকেও স্মরণ করছি। তারা ওখানে বসে কিন্তু সারা বাংলাদেশের আজকে আলিসেন্দারে যে ঘটনা করছি, আজকে আমরা যে করছি, এটা কিন্তু সারা পৃথিবীর লোক লাইফ দেখতেছি। তা আমরা যেখানে আসি না কেন সবার জন্য দোয়া করবো এবং যারা বিশেষ করে যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করবো এবং সাথে সাথে সিনিয়রদেরকে আমরা বলবো, কোঅর্ডিনেটরের একজন অংশগ্রহণকারী লোক হিসেবে বলবো যে আমরা আইনগতভাবে চলবে, সফটওয়্যার দিক থেকে ব্যবসার দিক থেকে চালু হোক এবং ব্যবসা করার জন্য যা কিছু করা লাগে কীভাবে কী করবেন এটা আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপার না। আপনারা গণভাড়া আছেন, শেয়ার হোল্ডাররা আছেন, ডায়মন্ডরা আছেন। তবে আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে যাবো, আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকের উপরে কিন্তু সিনিয়র একজন ডায়মন্ড আছে না? যদি ডায়মন্ডকে আপনারা পথে না দেখেন, আমাদের সাথে যোগাযোগ করতে ওনাকে আপনার ঘর থেকে বের করে নিয়ে আসবেন। আমরা চাই 88 জন ডায়মন্ড আছে এখানে, 86 জন অথবা 87 জন ডায়মন্ড আছে দেখছি, একজন ডায়মন্ডের জন্য ঘরে থাকতে না। আপনারা শুধু বলবেন যে অমুক ডায়মন্ড আসে না, আমরা তাদেরকে ধরে নিয়ে আসবো আপনাদের সহযোগিতা। তারপর ডায়মন্ডের উপস্থিতি আমরা চাই, কারণ ডায়মন্ডের দেখলে আমাদের ভিতরের মনটা আরো অনেক ভালো লাগে যে না, আমরা একজন সিনিয়রকে পেয়েছি, আমরা একজন অভিজ্ঞ লিডারকে পেয়েছি, তাদের দেখলে ভালো লাগে। তা আমরা চাচ্ছি সম্মিলিতভাবে ইনশাল্লাহ নতুন ভাবে আমরা এগিয়ে যাবো। আপনাদের কাছে প্রত্যাশা কামনা করছি, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য, আমাদের কামিয়াবি লক্ষ্যে যেন আমরা বুঝতে পারি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় সভাপতি এবং প্রিয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং সকল পর্যায়ের ডিস্ট্রিবিউটারবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই মুহূর্তে বাংলাদেশে 5ই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লব এবং ঐতিহাসিক বিপ্লবের পরে যে স্বৈরাচার সরকারের পতন, সেই ছাত্রদের মধ্যে থেকে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমরা 1 মিনিটের শোক পালন করবো। এই মুহূর্তে গাড়ি নিরাপত্তা পালন, সবাইকে অনুরোধ জানাচ্ছি 1 মিনিটের নিরাপত্তা পালন করার জন্য। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো
Hello, hello, check, hello. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. প্রিয় লিডার বৃন্দ, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আর বক্তব্য দেওয়ার জন্য হ্যালো 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 চেক। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো অতিথিদের কাছ থেকে। একটু নিয়ম ব্রেক। আমরা দীর্ঘদিন যারা কষ্ট করছি এই কোম্পানিটির জন্য, 45 লক্ষ মানুষ যেভাবে কষ্টে দিনাতিপাত করছে, সেই দিনাতিপাতের কষ্ট যেন দূর হয় তার জন্য এই আন্দোলন, এই নতুন ঐক্যের ডাক। আর ঐক্যের যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক ডেপুটি ডাইরেক্টর এবং বিএসটিসির সাবেক সিইও এবং বর্তমান এই কোম্পানির শেয়ার হোল্ডার জনাব আশরাফুল আমিনকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসলে একটু নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে আমি আমার বক্তব্যটা রাখছি, এই জন্য যে আমি জানি যে আপনারা অনেক কিছু চাইবেন। তো আপনাদের চাওয়া এবং আমার চাওয়া যদি এক হয়ে যায় এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনারা চাচ্ছেন সেই প্রশ্নগুলোর উত্তর যদি আগেই আমি আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আমার মনে হয় আলোচনাটা কি হয়ে যাবে, সংক্ষিপ্ত। তো আমি এই বিষয়ে কিছু আলোকপাত করব। যে প্রথমত আমি যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের চাওয়া আর আমাদের চাওয়া, মানে এখানে আপনাদের আর আমাদের মধ্যে একটা বিভাজন আমি তৈরি করে আবার এই বিভাজনটাকে শেষ করব। সেটা হচ্ছে যেহেতু আমি একজন শেয়ার হোল্ডার, তার মানে আমি মালিক পক্ষ, আর আপনারা যেহেতু পিএসডি ডায়মন্ড ডিস্ট্রিবিউটর, তার মানে আপনারা হচ্ছে স্টেক হোল্ডার। তাহলে মালিক পক্ষ যদি ব্যবসা পরিচালনা না করে তাহলে স্টেক হোল্ডারদের কিন্তু লাভবান হওয়ার কোনো সুযোগ থাকে না। তো মালিক পক্ষ হিসাবে আমরা গতকাল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে আমরা দীর্ঘমেয়াদী একটি মিটিং করেছি এবং আমাদের মিটিংটা সম্ভবত রাত 2টা পর্যন্ত ওনাদের হিসাবে, কিন্তু আমি ঘুমাইছি 4:30টার সময়। ওনারা 2টার সময় লিভ নিলেও আমি 4:30 পর্যন্ত মিটিং করছি। মিটিংয়ে যে জিনিসটা অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছে যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, কারণ আপনারা যেমন একটা মানবতার দিন যাপন করছেন আর্থিক কষ্টের কারণে, আমাদের অনেক শেয়ার হোল্ডারদের অবস্থাটাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো অনেকেই ফিজিক্যালি শেয়ার হোল্ডার মিটিং এ আসতে পারেন না, তো তাই আমরা জুম মিটিং এর আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমাদের জুম মিটিং এ প্রায় 23-24 জনের মতো 26 জন, আমাদের 26 জন শেয়ার হোল্ডার গতকাল উপস্থিত ছিলেন দেশ বিদেশের মিলিয়ে। তো এতে আমরা মনে করি 49 জন শেয়ার হোল্ডারের মধ্যে 26 জন উপস্থিত থাকা মানে কিন্তু কি হয়ে যাওয়া, পুরোটা হয়ে যাবে। তো সেখানে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা 3টি বিষয় নিয়ে দীর্ঘ 3.5 ঘন্টার মতো আমরা আলাপ করেছি। তো এই 3টি বিষয় কি কি আমি আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে, প্রথম একটা কমন এজেন্ডা, যে আমরা কিভাবে মৃত্যুর পূর্বে ডেস্টিনি কর্তৃক সৃষ্ট দায় থেকে মুক্তি পেতে পারি। আজকে আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, কিন্তু তাদেরকে যদি আমরা দায় মুক্ত করতে না পারি তাহলে কিন্তু এই আত্মার মাগফিরাতই কামনা হবে, কিন্তু তাদের সেই দায় থেকে তারা কিন্তু মুক্তি পাবে না। তো আমাদের গতকাল মিটিং এর প্রথম কথাই ছিল যে আমরা মানুষের দায়টা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই। এটা হলো আমাদের কি প্রথম কথা। তাহলে দায় মুক্ত করতে চাওয়া মানে কি, যে যারা আমাদের এখানে বিনিয়োগকারী আছেন
তাদের বিনিয়োগের একটা সমাধান করা। দ্বিতীয় আলোচনাটা ছিল যে আমরা 1-2 জন বা 54 জন আসামি, মামলার আসামি, আমরা 54 জনের কথা দ্বিতীয় আলোচনায় আনিনি। আমরা এনেছি 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের কথা আমাদের দ্বিতীয় আলোচনায়। আমাদের দ্বিতীয় এজেন্ডা ছিল যে 2012 সাল পর্যন্ত ডেস্টিনির আঙিনা যেভাবে সড়ক ছিল, যেভাবে প্রাণচঞ্চল ছিল, যেভাবে মানুষের কাছে আস্থার একটা নাম ছিল ডেস্টিনি, যেখানে কর্মসংস্থানের অন্যতম একটা উপায় ছিল কি ডেস্টিনি, এই 45 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগটা আবার তৈরি করে দেওয়া। তৈরি করা আর ফিরিয়ে আনার মধ্যে কিন্তু কি পার্থক্য আছে। হয়তো আমরা তৈরি করলাম, মাসুদ ভাই আসলো না, মিজান ভাই আসলো না, এটা একটা কথার কথা বললাম, বাট আমরা 45 লক্ষ মানুষের এই কর্মসংস্থানটা আমরা আবার তৈরি করে দিতে চাই। যারা এই কর্মসংস্থানটাকে ফিরে পেতে চাইবেন তারা যেন আবার এসে তাদের পূর্বের তাদের পূর্বের পদবিগুলোকে, তাদের টিমটাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন আবার ব্যবসাটা শুরু করতে পারে। এবং তৃতীয় যে আলোচনাটা ছিল আমাদের, সেটা যে আগের মিটিং এ বলেছি, আপনারা আমার কথাটাকে অনেকে বিশ্বাস করেন, যে আমি বলেছি রফিকুল আমিন মোহাম্মদ হোসেনরা প্রতারণার শিকার। এটার সাথে আপনারা অনেকেই কিন্তু একমত পোষণ করেন না। আমি দীর্ঘ 12 বছর ওনাদের কাছে নাই এই প্রতারক গোষ্ঠীটার জন্য, এবং এই জন্য আমি বলছি যে ওনারা প্রতারণার শিকার। লজিক কি? লজিক আমাদের মধ্যে অনেকেই কিন্তু ভেবেছিলেন যে 5 তারিখে জামিন হয়ে যাবে, এবং ওনাদের কাছে কনফার্মেশন কত পার্সেন্ট ছিল জানেন? যে পার্সেন্টেজ আপনি লেখে শেষ করতে পারবেন না, যদিও 100-এর উপর পার্সেন্ট হয় না, ঠিক আছে। অনেকে কিন্তু গাড়ি ঘোড়া রেডি করে ফুল টুলের অর্ডার কি হয়ে গেছে। বাট আমার মধ্যে একটা, আমি আগের দিনও আপনাদের মিটিং এখানে বলেছি যে ওনারা প্রতারণার শিকার। এবং যখন আমি চ্যানেল 24-এ হেডলাইন আসলো, তার আগেই আমার কাছে নিউজ আসছে, তারপরও আমি কিন্তু ফেসবুকে দেই নেই। কারণ যে আগে এটা যথার্থতা আমাকে কি জানতে হবে। মানুষের কাছ থেকে শুনলে কোন দালালের কাছে ফোন দিব, আমি তো সবাইকে চিনি না, কে দালাল কে ভালো। হয়তো বলবো যে এই তো হয়ে গেছে, বাইরে যেতেছে। কারণ ওই দিন আমাকে অনেকে একজনের লিখছে যে আপনার চাচি এখন বাসায়, আমার মেসেঞ্জারে আছে, দেখে দেব। তো আমি যখন টিভির হেডলাইনে দেখলাম জামিন দেননি, তখন আমি আফসোস করে বললাম যে এবারও প্রতারণার শিকার হয়েছেন রফিকুল আমিন এবং মোহাম্মদ। এখন উনি কার দ্বারা প্রতারিত হচ্ছেন বা ওনারা কার দ্বারা প্রতারিত হচ্ছেন, এটার উত্তর একমাত্র ওনারা দিতে পারে, একমাত্র। তো গতকাল শেয়ার হোল্ডার মিটিং এ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাদের এই প্রতারণার কারণে শুধু যে ওনাদের পরিবার কষ্ট পাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না, এই 45 লক্ষ পরিবার কষ্ট পাচ্ছে। কারণ আমরা অনেকেই বলি যে রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ছাড়া এই প্রতিষ্ঠান চলবে না, এটা কিন্তু আমাদের একটা আবেগের জায়গা। চলবে না মানে এই না যে আসলেই চলবে না, কারণ ওনার শিষ্যরা, ওনার শিষ্যরা কোম্পানি চালাচ্ছে সাকসেসফুলি। ওনার শিষ্য তো ধরেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, আমরা হলাম থার্ড জেনারেশন, আমাদেরও 2 জেনারেশনের নিচে, ডায়মন্ডেরও ছোট, এরকম লোক কিন্তু কি কোম্পানি চালাচ্ছে। এস্টাবলিশড। আজকে যদি আমি ডায়মন্ড শাহেদের গর্জিয়াসের কথা বলি, বা আমি যদি রাকিব পিএইচডি রাকিবের লুমিনাসের কথা বলি, আমি যদি অ্যাক্সিডেন্টের রানার কথা বলি, আর এরকম অনেকগুলো কোম্পানির নাম আমি কিন্তু কি বলতে পারি। তাহলে তারা চালাচ্ছে না? হ্যাঁ চালাচ্ছে, বাট আমাদের একটা অনুভূতির জায়গা যে আমরা ওনাদেরকে ছাড়া কোম্পানিটা কি চালাবো।
কথার কথা। তাহলে ওনাদের মুক্তির সাথে কতগুলো মানুষের যে রুটি রোজগার জড়িত, এই 45 লক্ষ মানুষের। তার মানে রফিকুল আমিন মোহাম্মদ হোসেন প্রতারিত হচ্ছে না, কিন্তু প্রতারিত হচ্ছে এই 45 লক্ষ মানুষ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই, আপনারা কি এই প্রতারণা অব্যাহত রাখতে চান? না। হ্যালো, আপনারা কি প্রতারণা অব্যাহত রাখতে চান? না। আমি মনে করি রফিকুল আমিন প্রতারিত হচ্ছে না, আমি মনে করি মোহাম্মদ হোসেন প্রতারিত হচ্ছে না, আমি মনে করি ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর প্রতারিত হচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে মিস্টার রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন কাদের দ্বারা প্রতারিত হচ্ছে। আমি মনে করি, আপনারা মনে করেন কিনা জানি না, বাট আমি মনে করি তাদের কাছ থেকে জানতে হবে যে কারা আপনাদেরকে আশ্বাস দিচ্ছে, কারা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে, কাদের ইনস্ট্রাকশনে আপনারা কি চলছেন, এটা আমাদেরকে জানাতে হবে। এবং আমরা গতকাল শেয়ারহোল্ডাররা সম্ভবত সিদ্ধান্ত নিয়েছি, বাকি শেয়ারহোল্ডাররা আছেন তারা হয়তো বলবেন, যে আমরা আগামীতে এই মামলা পরিচালনার দায়িত্ব আমরা শেয়ারহোল্ডাররা গ্রহণ করব। কারণ আমরা এখন মনে প্রাণে বিশ্বাস করি যে যারা রফিকুল আমিনকে ভিতরে রাখলে বাণিজ্য করতে পারে, তারাই রফিকুল আমিনকে ভিতরে রাখছে। ভাই, আমি রফিকুল আমিনকে ভিতরে রেখে আমার কোনো কি নাই, লাভ নাই, আমি কোনো লাভ পাই না। আমি 30% কমিশন বাণিজ্যে আমি তো টাকা সংগ্রহ কি করি না। দেখেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কারণ এটা ঠিকঠাক, কিন্তু মিথ্যা তথ্যের প্রতিবাদ না করলে মিথ্যা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো প্রথমত হচ্ছে, যারা মিথ্যাবাদী তারা কখনো সত্য কথা বলে না, আর যদি দুই একটা সত্য কথা বলে ফেলে সেটা মুখ ফসকে বের হয়ে যায়। কথাটাকে বুঝতে পারছি? কারণ মিথ্যাবাদীর সত্য বলার রেকর্ডটাই দুই চারটা সত্য কথা বের হয়ে যায়, সেটা কি মুখ ফসকে বের হয়ে যায়। দেখেন, আমি সম্প্রতি সময় একটা লাইভ দেখেছি। লাইভে কোন একজন ব্যক্তি বলছেন যে বিগত সময়ে বৈশাখী টিভির সহযোগিতা নিয়ে, এবং একজন কর্মকর্তার নামও বলেছেন যে মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউটরদেরকে বিভিন্ন আইনি সমস্যা থেকে তিনি সহায়তা করেছেন। তাহলে এই আইনি সহায়তায় সহযোগিতা করেছে কোন টিভি? হ্যালো, আপনারা একটু বললে ভালো হয়, কারণ আমি তো আসলে ট্রেনের মানুষ, রেসপন্স না পাইলে পরের কথা বলতে পারি না, এটা দীর্ঘদিনের অভ্যাস। তাহলে সহযোগিতা করেছে কে? তাদেরকে তাদেরকে কার হাত থেকে বাঁচানোর জন্য? প্রশাসনের হাত থেকে। তো আমার একটা প্রশ্ন তখন মনে তৈরি হয়েছে, এই 12 বছরে রফিকুল আমিন মোহাম্মদ হোসেনদের জন্য কয়বার বৈশাখী টিভি প্রতিবেদন প্রচার করেছে? মানে আমার কিন্তু প্রশ্নটা আসতো না মনে, আমি আপনাদের সামনে জিনিসটা তুলে ধরতাম না। যখন লাইভে বক্তব্যটা শুনলাম, তখন আমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন আসছে, কই রফিকুল আমিনের নামে তো কোনোদিন কোন সংবাদ, কোন প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হতে শুনি নেই। অমুক কর্মচারীর মাতৃবোন মারা গেছে, এইটাও শোক বার্তা প্রকাশ করে। তো রফিকুল আমিনের বড় ভাই মারা গেছে, রফিকুল আমিন নিজে প্যারোলে আসছে, ওই নিউজটাও তো বৈশাখী টিভিতে কি দেখি নাই। তো একটা প্রশ্ন আমার মনে তৈরি কিন্তু কি হতেই পারে, এটা কিন্তু কোনো পক্ষ থেকে না, আমি কিন্তু আমার একটা অনুভূতির জায়গা থেকে, আমার একটা চিন্তার জায়গা থেকে আমার প্রশ্নটা এসেছে। তখন আমার মনে হয়েছে একটা কথা, সখী তুমি কার, মানে বৈশাখী।
তো যেহেতু আমি মনে করছি, এবং আমার সাথে গতকাল যারা শেয়ার হোল্ডার হিসেবে মিটিংয়ে উপস্থিত ছিলেন তারাও মনে করছেন যে রফিকুল আমিন মোহাম্মদ হোসেন মানুষের দ্বারা কি হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা যত দ্রুত সম্ভব ওনাদের সাথে আলোচনার টেবিলে অংশগ্রহণ করে এই মামলাটা পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করব। তাহলে আমরা কয়টা জিনিসের সিদ্ধান্ত নিলাম? কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথম, দায় মুক্তি। দ্বিতীয়, কর্মসংস্থান ফিরে পাওয়া। তৃতীয় হচ্ছে রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সহ তাদের মুক্তির মাধ্যমে ডেস্টিনিকে আইনি সমস্ত জটিলতা থেকে মুক্ত করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদেরকে যদি বক্তব্য রাখতে দিতাম, আপনারা কি এই জিনিসগুলোই চাইতেন না? হ্যালো, এই জিনিসগুলোই তো চাইতেন। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সাধুবাদ জানাচ্ছি, বাট কবে? হ্যাঁ, আগে আমরা বলতাম যে আমরা প্রত্যেক বুধবার স্টেটমেন্ট জেনারেট করব। আচ্ছা, রিডিয়াররা রিকোয়েস্ট করছে, আচ্ছা বৃহস্পতিবার দিন করবো। একদিন কি করলাম? 7 দিনের জায়গায় 8 দিন করে দিলাম। দাও সব বলে দিছি, আগামীটা কিন্তু বুধবারেই হবে। ঠিক আছে। এখন এই যে ডেটটা বুধবার থেকে বৃহস্পতিবারে নিয়েছি, আমি কেন করেছি বলুন তো? না, I am the authority. I am the authority. That's why I can do it. এখন আমরা যেই প্রক্রিয়াগুলোর কথা আপনাদেরকে বললাম, সেখানে আমরা কেউ কিন্তু অথরিটি না, আমরা কিন্তু কি আবেদনকারী। হ্যালো, আমরা আবেদনকারী। আমরা ট্রেড লাইসেন্সের জন্য কি করব? আবেদন করব। এমএলএম লাইসেন্সের জন্য কি করব? আবেদন করব। এইটার জন্য আবেদন করব, ওইটার জন্য আবেদন করব। তাহলে যদি আমরা অথরিটি হইতাম, তাহলে আপনাদেরকে আমি বলতে পারতাম যে অমুক দিনের মধ্যে করব। যেহেতু আমরা আবেদনকারী, আমরা আপনাদেরকে এটা বলতে পারি ইনশাআল্লাহ আগামী 21 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? 21 দিনের মধ্যে এই 3টি কাজ করার জন্য যতগুলো আবেদন করা দরকার, আমরা সেই আবেদনগুলো সম্পন্ন করব। এখন পরিদপ্তর, দপ্তর, মন্ত্রণালয় বা সংস্থার মাধ্যমে যেই কাজটা হতে যত দিন সময় লাগে, আমাদেরকে ওই সময়টুকু পর্যন্ত কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এখন কেউ যদি আপনাদেরকে আমাকে প্রশ্ন করে যে ঠিক আছে আপনারা তো আমি সাহেবের মামলার দায়িত্ব নেবেন, ভালো কথা, নেন, শুনানি কবে করবেন? আমি বলতে পারি নিঃসন্দেহে 17 নভেম্বরের আগে না। এটা হয়ে গেছে। এখন 17 নভেম্বরে যে কল লিস্টে আসবে, আসার পর যে আমরা শুনানি করতে পারবো, ব্যাপারটা কিন্তু কি তাও না। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাই, কেন 21 দিন সময় নিচ্ছি সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। তার কারণ হচ্ছে সমস্ত সিদ্ধান্তটা নিতে হয় প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী মহল থেকে, রাইট? নীতি নির্ধারণের জন্য কোর্ট একটা কি তৈরি করে দিয়েছে? হ্যালো, কোর্ট একটা বোর্ড তৈরি করে দিয়েছে। তাহলে সিদ্ধান্তগুলো আসতে হবে কোথা থেকে? বোর্ডকে থেকে আসতে গেলে বোর্ডের একটা কি হতে হবে? হ্যালো, বোর্ডের একটা মিটিং হতে হবে। এখানে আমাদের ইউনুস সাহেব কোম্পানি আইনের লয়ার, উনি জানেন যে একটা বোর্ড মিটিং বৈধতার সাথে করতে গেলে নোটিশ ইস্যু কত দিনের মধ্যে করতে হয়? এই জন্য আমি বলছি, আমি কি বুঝাইতে পারছি? এই জন্য আমি বলেছি কতদিন। আমি বিশ্বাস করি যে আগামীকাল বন্ধ, পরশুদিন যদি আমরা বোর্ড মিটিং এর নোটিশ ইস্যু করি, তাহলে আমাদের বোর্ডের চেয়ারম্যান দেশে থাকুক আর বাইরে থাকুক, 21 দিনের মধ্যে তাকে কি করতে হবে? বোর্ড মিটিং দিতে হবে। আর যদি দিতে না পারে, তাহলে ওই নোটিশের প্রেক্ষিতে আমরা বোর্ড মিটিং করার কি রাখি? ক্ষমতা রাখি। কারণ আমরা এই মুহূর্তে এই সরকার, আমি আপনাদেরকে একটা কথা বলি,
অনেকে মনে করতে পারেন যে এটা রাজনৈতিক সরকার না, এই সরকার কিন্তু রাজনৈতিক সরকার না, এটা কিন্তু সিস্টেমেটিক সরকার। কোন সিস্টেমকে এই সরকার ভাঙতে দিবে না, কারণ এই সরকার এসেছে সিস্টেমটাকে তৈরি করার জন্য। আমরা সিস্টেমের 100% বেনিফিট পাবো এই সরকারের কাছ থেকে, কিন্তু অনিয়ম করলে 1% ছাড় আমরা কি পাবো না। তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী রবিবার থেকে আমরা একটা নোটিশ করব, কিসের জন্য? বোর্ড মিটিং এর জন্য। এবং আমরা এও সিদ্ধান্ত নিয়েছি এই বোর্ড মিটিং এ গতকাল রাতে আমাদের যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলোকে আমরা এজেন্ডার মধ্যে কি নিয়ে আসব। আলোচনা করি আর না করি, সিদ্ধান্ত যেটা আছে সেটাও আমরা কি লিখবো, রেজুলেশনে লিখবো। কথাটা খেয়াল করে আমরা আলোচনা করতে পারি আর না পারি, আমরা সিদ্ধান্তগুলো রেজুলেশনে কি লিখবো, লিখে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের অন্তর্গত 13 জন বোর্ড ডিরেক্টর সেখানে কি করব, আর 13 জন সাইন করলে আমার মনে হয় যে বোর্ড অ্যাপয়েন্টেড 3 জন সাইন না করে তাদের ইজ্জতটা নষ্ট করবেন না, কারণ এমনি তারা বেইজ্জতের মধ্যে আছে। বিগত 2 বছর কিছুই করতে পারেন নাই, এটাও কিন্তু তাদের জন্য একটা কি বেইজ্জতের ব্যাপার। তো আমরা যেহেতু আমি শেয়ারহোল্ডার, এই বিষয়ে আরো কিছু কথা হয়তো আমাদের বোর্ড ডিরেক্টররা বলবেন, বাট আমি সামারিটা বলে দিয়ে যাচ্ছি কেন, কারণ টোটাল মিটিংটা আমাকে মুখস্থ করতে হয়েছে, কারণ আপনাদেরকে বলার জন্য। তো তাহলে যদি আমরা রেজুলেশন পেয়ে যাই, তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তটা কি হয়ে গেল, গৃহীত হয়ে গেল। এখন হচ্ছে এক্সিকিউশন। সিদ্ধান্ত হয়েছে, এখন আমি যদি ট্রেড লাইসেন্সের জন্য যাই, আমার কাছে তারা কি চাইবে, বোর্ড রেজুলেশন, কার নামে হবে, রাইট? আমি দেখালাম যে মিস্টার অমুকের নামে হবে। ব্যাংক অ্যাকাউন্টের জন্য আদালতে কি করব, পারমিশন পিটিশন করব, বোর্ড রেজুলেশন চাইবে, আমরা বোর্ড রেজুলেশন কি রেডি। এমএনএম এর লাইসেন্সের আবেদনের জন্য বোর্ড এবং রেজুলেশন চাইবে, সেই রেজুলেশন আমাদের কি রেডি। আমরা যদি সবগুলো কাজের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, মানে 21 দিনের মধ্যে ইন্টারনালি কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলবো, এবং আমাদের বোর্ড মিটিংটা হবে শুধুই একটা আনুষ্ঠানিকতা, আর কিছু না, যে অনুমোদন নেওয়ার জন্য। যেরকম রাষ্ট্রপতি মহোদয় এখন আছেন না, নাম জানি কি, বাবা কিন্তু ঠিক মতো নামটা রাখছে, যে বলছে তোর জীবনে একসময় চুপ থাকতে হবে, হ্যাঁ, যে তুই কাজ করবি কোনো সাউন্ড করতে পারবি না। এখন দেখেন সে কিন্তু চুপচাপ খালি কি করে, সাইন করে। তো প্রশান্ত মানে তারও তার বাপের ঠিক মতোই তার লাগছে যে তোর একসময় শান্ত থাকতে হবে, তুই এতদিন লাফাইছস, প্রশান্ত মহাশয় করেছ, এখন তোর পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, তোর এখন কি থাকতে হবে, ও চুপ যেরকম চুপ থাকে, প্রশান্তকেও কি হইতে হবে, শান্ত। এটাই আমরা করেছি। তাহলে আমি মনে করি আমাদের যে মৌলিক চাওয়াটা, আপনাদের সবার যে মৌলিক চাওয়াটা, আমার মনে হয় আমার বক্তব্য থেকে আপনাদের চাওয়াগুলোর একটা রূপরেখা আমি আপনাদেরকে দিতে কি হয়েছি, সক্ষম হয়েছি। এবার আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, কারণ পৃথিবীটা অলওয়েজ গিভ এন্ড টেক। এখন আপনারা বলবেন টাকা চাই, না না ভাই, আস্তে করলে এই জিনিসটা চাই না, দিতে চাই। আপনাদেরকে আগে সপ্তাহে 12,600 টাকা কমিশন দিতাম, এখন প্রতিদিন 10,000 টাকা কমিশন দিতে চাই। টাকা আপনাদের কাছ থেকে কি নিতে চাই, দিতে চাই। হ্যাঁ, যে জিনিসটা চাই সেটা হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব। উদাহরণটা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ, কিন্তু যে একা একা চিল্লায় তারা আমরা বলি কুত্তা কি করে, একটা একটা কি করে, এই জন্য কিন্তু আমি কথাটা বলেছি, অন্য কোনো কারণ না। দয়া করে আমরা
ঐক্যের ডাক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। দেখেন, রাজনৈতিক দিক থেকে যদি আমি বিবেচনা করি, যদিও রাজনৈতিক আলোচনা না, আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। বিগত 16 বছরে আমি একটা রাজনৈতিক দল করি। আমার রাজনৈতিক দল যতটা নেতৃত্ব শূন্য হয়েছে, আরেকটা রাজনৈতিক দল কিন্তু এর চেয়ে অনেক বেশি। কিন্তু তারা ওই হাদিস কোরআনের ওই কথাটাকে মাথায় রেখে তারা কিন্তু ক্ষমা করে দিচ্ছে। কারণ ক্ষমা মহত্বের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সমাজবদ্ধভাবে থাকার জন্য। ইসলাম মানুষকে কি শিখায়? সম্প্রীতি শিখায়। আর আমাদের এই কোম্পানির স্লোগানটা কি আপনাদের মনে আছে? বলেন তো। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমি মনে করি যে ডেস্টিনি পরিপূর্ণ মুক্তি পাওয়ার জন্য আজকে প্রয়োজন হচ্ছে এই স্লোগানটাকে বাস্তবায়ন করা। হ্যালো, আজকের এই স্লোগানটাকে কি করা? বাস্তবায়ন করা। তাহলে যে আমার সাথে নাই তার প্রতি আমার আহ্বান থাকবে, এই স্লোগানটা রফিকুল আমিন তৈরি করেছে। তাহলে রফিকুল আমিনের স্লোগান হচ্ছে টুগেদার উই। আবার বলছি, রফিকুল আমিনের স্লোগান কি? তাহলে তোমরা বলছো তোমরা রফিকুল আমিনের, বাট তোমরা বলছো উই বিল্ড আওয়ার ড্রিম। তাহলে আসলে তোমরা রফিকুল আমিনের বন্ধু নয়, তোমরা রফিকুল আমিনের শত্রু। সংবাদ আমার কথা হচ্ছে, আমরা আদর্শে বিশ্বাসী। ব্যক্তি মরে যায়, থেকে যায় কিন্তু কি? আদর্শ। আমাদের প্রতিষ্ঠানের আদর্শ হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। তাহলে যেই লোকগুলি এখন ঘেউ ঘেউ করছে, আপনারা ধরে নেন তাদের একটা জিনিস নেই। বলুন তো কি নেই? জানেন কি নেই? ড্রিম নাই। তারা স্বপ্নচ্যুত হয়ে গেছে। তারা রফিকুল আমিনের ট্রেনিং এর কথা বলে, কিন্তু আসলে তাদেরই ট্রেনিং রফিকুল আমিনের ট্রেনিং ভুলে গেছে। কারণ রফিকুল আমিন একটা ট্রেনিং, একটা কথা বলতো, কমন একটা ডায়লগ আছে, কারো দ্বারা আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না। এখন যারা ডিটুকে স্বপ্ন না দেখে, ডিটুকে অ্যাসোসিয়েট সে স্বপ্ন দেখে, তাহলে কি তাদের স্বপ্ন চুরি হয়ে গেছে না? কথাটা কি বুঝতে পারছি? তাহলে ট্রেনিং ভুলে গেছে কে? তাদেরকে ট্রেনিংটা মনে করায় দেন, তাদেরকে স্বপ্নটা মনে করায় দেন, তাদেরকে আহ্বান করেন যে আর বিভেদ নয়। এখন সময় কিসের? টুগেদার উই ড্রিম, বিল্ড আওয়ার ড্রিমকে বাস্তবায়ন করা। ঐক্যের কথা আমি বলতেছি না। অনেকে বলে কিসের ঐক্য, কিসের জোট? না না, আমি ঐক্যের কথা বলছি না, আমি এই স্লোগানটাকে বাস্তবায়ন করার কথা বলছি। এই স্লোগানের মধ্যেই কিন্তু বলা আছে ঐক্যের কথা, টুগেদার। টুগেদার মানে কি? ঐক্য। টুগেদার মানেই তো কি? ঐক্য। আর কিছু না। আমি আপনাদেরকে করজোড়ে চাই, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসলে ব্যক্তিগত কোনো নেতৃত্ব নেই। আপনারা বাংলাদেশের ব্যবসায়িক সংগঠনগুলোর দিকে একটু তাকান। বিসিসিআই, আচ্ছা একটা লোকই কি আজীবন চেয়ারম্যান? হ্যাঁ, বিকেএমই, বিজেএমই, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, খেয়াল করে দেখেন, ব্যবসায়ী নেতাদের কিন্তু আসলে একক কোনো কি নাই, নেতৃত্ব নাই। তারা হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তাদের একটা কি আছে? সংগঠন আছে। ব্যক্তি পূজার এখানে কোনো বিষয় নাই। কিন্তু আমরা কেউ কিন্তু আসলে নেতা না, আমরা ব্যবসায়ী। 45টা গ্রুপ আছে, 45টা গ্রুপে 45 জন কি আছে? সিএম আছে। তাহলে ধরে নেন 45টা ইন্ডাস্ট্রি। হ্যাঁ,
প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একজন করে ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান আছে, আছে না? তারাই তো তাদের ইন্ডাস্ট্রিকে কি করছে, লিড দিচ্ছে। এখানে আমি লিড দিচ্ছি না, আমি একটা স্বল্প সময়ের জন্য আপনাদের সাথে মত বিনিময়ের একটা প্ল্যাটফর্মের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। দিন শেষে আমি যাই বলি, আপনারা ফিরে যাবেন কোথায়? ব্যবসায়। আপনারা সবাইকে আমার ডাউনলাইন হবেন? হ্যালো, আমার ডাউনলাইন হবেন? তাহলে তো আমি নেতা না। কথাটা আপনাকে বুঝতে হবে। আমি যদি নেতা হইতেন, সবাই কার দাঁড়িয়ে মামা থাকতেন? দিন শেষে যখন ট্রি ভাগ হয়ে যাবে, এমদাদ আমার দাইলে মামা থাকবে না, ওয়াসিম আমার দাইলে মামা থাকবে না, উনিও থাকবে না, উনিও থাকবে না, কারণ আমরা ক্রস লাইন। তাহলে আমি তো নেতা না, আমার দাইলে মামা তো এরা নাই। তার মানে আমি যেটা বুঝাইতে চাই, আমরা আসলে নেতাগিরি করতে, আমরা ব্যবসা করতে আসছি। আমরা নিজেদের পরিবার পরিজনকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপার্জন করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি, আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এসেছি। তো যারা এই জিনিসটা ভুলে গেছে, দেখবেন মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, ধরেন যিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, তার কানের সামনে যায় কিন্তু কালেমা পড়া হয়, হয় না? পড়ে না? আচ্ছা, উনি কি কালেমা জানে না? তারপরেও কিন্তু পড়তে হয়, কারণ যদি উনি মিস করে ফেলে, রাইট? আমি মনে করতেছি যে যারা কেউ কেউ করতেছে, তাদের কানে কানে যায় একটু কালেমাটা পড়েন, টুগেদার উই বিল্ড আওয়ার টিম, টুগেদার উই বিল্ড আওয়ার টিম, টুগেদার উই বিল্ড আওয়ার টিম। কারণ ওরা ভুলে গেছে আমাদের ঐক্যের মূল ইমানটা হচ্ছে এই জায়গাটায়। যেরকম যায় যে কালেমাকে বিশ্বাস করে না, সে কিন্তু মুসলমান না। মুসলমান হওয়ার জন্য প্রথম কি দরকার? ডেস্টিনি করার জন্য প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। এখন সে যত বড় পাপেরই হোক, যখনই সে উল্টাপাল্টা কথা বলবে, কারোর কানের সামনে দেয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। কালেমাটা পড়ে নেবেন, কারণ ইমানের একটা ব্যাপার আছে ভাই। আমি কিন্তু অবাক হই, আমি তাদের কর্মকাণ্ডে কি হই? অবাক। কারণ পাগলেরও একটা শ্রেণী, মানে শ্রেণী বিন্যাস আছে। আমরা বলি বদ্ধ পাগল, ওই পাগল, সেই পাগল, জাতের পাগল, তালের পাগল। আমি ওদেরকে বলার জন্য কোনো শব্দই খুঁজে পাইতেছি না, শব্দই খুঁজে পাইতেছি। কারণ যারা বলতেছে আল্লাহ বাঁচাইছে, গুলিটা আমার চোখে লাগে নাই, আমার মাথায় লাগছে, চোখটা তো বেঁচে গেছে। কি বেঁচে গেছে? কিন্তু সে নিজে মরে গেছে। কি বাঁচাইছে? বুঝাইতে পারছি? আর ব্যাখ্যা দিলাম না। যে কথাটা বলে শেষ করব, যে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমতা অহংকারের লক্ষণ। হ্যালো, ক্ষমতা অহংকারের লক্ষণ। আল্লাহ আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন। এটা আমার কথা নয়, এটা হাদিস কোরআনের। আর অহংকারীদের পতন নিশ্চিত করে। আমি কি বুঝাইতে পারছি? ক্ষমতা প্রদর্শন হচ্ছে অহংকারের লক্ষণ, আর ক্ষমা করা হচ্ছে কিসের লক্ষণ? আল্লাহ অহংকারীদেরকে কি করেন? ধ্বংস করেন। আর ক্ষমাশীলদের প্রতি উনি কি হন? হ্যাঁ, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা যেটা চাচ্ছেন আমরা আপনাদের বাইরে না, কারণ আমাদের স্লোগান উই বিল্ড আওয়ার ড্রিম। এখন আমি আপনাদেরকে বলতে পারি যে ভাই 2012 সালে
বন্ধ হয়ে যাওয়াতে আপনার কি ক্ষতি হয়েছে, আমার কি ক্ষতি হয়েছে? ভাই বেশি না, আমি 2012 সালের জুন মাসে যে ট্যাক্সের রিটার্ন দিচ্ছি সেখানে আমি আয়কর দিয়েছি বেশি টাকা দেয়নি, 29 লাখ টাকা। কি দিয়েছি? কত টাকা আয়ের বিপরীতে জানেন? ওই যে এখানে লাইভ করতেছে, রেকর্ড করতেছে, 3,94,00,000 টাকা আয়ের বিপরীতে। তাহলে 365 দিনে আমার আয় ছিল কত টাকা? 3 কোটি। হিসাব করে দেখছেন প্রতিদিন আয় কত? তাহলে আপনি হিসাব করে দেখেন, যদি এই অবস্থা চলমান থাকে, এই 12 বছরে কত দিন? 12 বছরে কত দিন আমি কত আয় থেকে, আর এই 12 বছরে সরকার আমার কাছ থেকে কত টাকা ট্যাক্স থেকে কিনছে। আমি রিক্সায় যাই আর আমার পাজেরো গাড়িটা দেখুন আমার পাশ দিয়ে পুলিশের স্টিকার লাগানো অবস্থায় যায়, আমি কিন্তু এখনো দেখি। ওই দিনও কোর্টে গেছি, দেখছি, ওনাদেরকে দেখেছি, দেখি। একদিন আমার ছেলে, এখন তো বড় হয়েছে, আগে ছোট ছিল, যখন গাড়িটা নিয়ে গেছে তখন তো ছোট ছিল, তো ও আবার ওই গাড়ির প্রতি তার খুব কি ঝোঁক। একদিন হঠাৎ করে গাড়ি দেখছে, আমি দেখে অন্যদিকে তাকে আছি, আমার বলতেছে বাবা বাবা এটা আমাদের গাড়ি না? তাই বললাম হ্যাঁ। তো আমাদের ড্রাইভারকে বলতেছে এই একটু তাই না সামনে যায়, গাড়িটা কে চালায়, একটু ছবিটা উঠে আয়। খেয়াল করে দেখে আমার ছোট ছেলেটা আমার জিজ্ঞাসা করে যে বাবা আমাদের তো একটা BMW গাড়ি ছিল, বাবা তোমার কি প্রবলেম হয়েছে, তুমি গাড়িটা বেচা বানাইছো? খেয়াল করে, মানে তাদের যখন এনজয় করার বয়স ছিল না তখন তাদের কাছে গাড়ি ছিল, আর এখন যারা পড়াশোনা করে তারা এখন যখন এনজয় করার একটা বয়স আসছে, আমাকে এসে প্রশ্ন করতেছে বাবা তোমার কি এমন প্রবলেম হয়েছিল যে তুমি যে গাড়িটা কি করে ফেললা, বিক্রি করে ফেললা? কে কি হারাইছে? এখন চেয়ারম্যান সাহেব রফিকুল এদের ব্যাখ্যা দিতে গেলে আপনাদের চোখে পানি আসবে, আমি ওই জায়গাটা যেতে চাই না। মানে আমি বললাম যে 365 দিনে আমি কি হারাইছি, আমরা সবাই হারাইছি, আমরা সবাই হারাইছি। এমন না যে এখানে আমি হারাইছি কিছু দিচ্ছে না, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, আবার টুগেদারই আমরা কিন্তু তাহলে দিয়ে দিচ্ছি। দোস্ত আমি বিশ্বাস করি আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা ন্যায় বিচার পাবো, আদালত থেকে না পেলেও সৃষ্টিকর্তার কাছ থেকে পাবো। কিভাবে পেতে পারি আমি কিভাবে চিন্তা করি জানেন? ধরেন আমাদেরকে 12 বছর দমায় রাখছে বাংলাদেশের শীর্ষ রিজেন্টের শাহেদের মতো। আমার 96টা মামলা নিয়ে কথা না, যে কিনা মানুষের জীবন মৃত্যু নিয়ে গেছে, আদালত তাকে আমার নাম মামলার সংখ্যা দিয়ে বিচার করছি না কিন্তু, অথচ আমরা জামিন পাচ্ছি। তো ধরেন এমনও তো হতে পারে যে আমরা জামিন পাওয়ার পর আল্লাহর রহমত এমন ভাবে আমাদের উপর আসতে পারে, আমরা আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ যদি দেয় বান্দা নিয়ে শেষ করতে পারবে না, আর বান্দা যদি আল্লাহ যদি না দেয় বান্দায় দিয়ে কখনো ভরাইতে পারবে না। আমি বিশ্বাস করি আমরা এই মজলুম নিপীড়িত মানুষ মুক্তি পেলে 12 বছরে যা ব্যবসা করেছি আল্লাহর রহমতে আমরা 1 বছরে তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবো। তাহলে নিঃসন্দেহে আমরা সৃষ্টিকর্তা, যে ধর্মের এটা কিনা কেন, সৃষ্টিকর্তার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কারো কাছে ন্যায় বিচার আশা করি না, আমরা ন্যায় বিচার আশা করি কার কাছে? আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। আর আমি এটাও বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা যদি আমাকে দেয়, আমার এই জায়গাটা একটা অগাধ বিশ্বাস। আমার 2টা ছেলে, আমার খুব শখ ছিল একটা মেয়ে, হলো না মেয়ে। আল্লাহ আমার বড় ছেলের সাথে আমার মেয়ের বয়সের পার্থক্য হচ্ছে 10 বছরের বেশি। আল্লাহ কিন্তু একসময় কি
বাট 10 বছর অপেক্ষা করেছি। আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট, ডাক্তার ইয়ে করবে, এটাকে কি বলে, তো বলে কি চান, আমি আল্লাহ মেয়ে দিই, বলে আপনি কনফার্ম, আমি বলছি, আল্লাহ যেহেতু দিছে তাহলে মেয়েই হবে। তো বলে আপনি কনফার্ম, আমি বলছি নাইলে আল্লাহ দিত না। এই 10 বছর তো কি দেখ, আমি মিষ্টি নিয়েই গেছি, তারপরে আমার বলতেছে আপনি কনফার্ম, আমি বলছি আল্লাহ যদি দেয় তাহলে আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই, আল্লাহ কিন্তু তাই দিছে। আমরা এতগুলো মানুষ চাচ্ছি, আল্লাহকে দিবে না? হয়তো 10 বছর পরে দিছে, আমাদেরকে নাইলে আর 3 মাস 6 মাস পরে দিবে। কিন্তু আল্লাহর রহমত যখন দেওয়া শুরু করে, একবার যে দিয়ে দিছি, এর চেয়ে বড় প্রাপ্তি কি আর কিছু আছে? এই যে অফিসে আসতেছি না, ও পকেটের মধ্যে চকলেট ঢুকাই দিছে, আসার সময় যে বাবা চকলেট নিয়ে আসবে, আসার সময় কিন্তু আমার জন্য চকলেট নিয়ে আসবে। এই যে একটা ব্যাপার আমি বলতেছি, যেটা একটা রহমত আমরা পেয়ে যাব। আপনারা অধৈর্য হয়েন না, টুগেদার ওই বিয়ে যাওয়ার ড্রিম, সবাইকে শুধু একটা কথা বলবেন যে এইটা ভুলে গেছে তার ডেস্টিনি ঈমান নষ্ট হয়ে গেছে। হ্যালো, তার ডেস্টিনির ঈমান নষ্ট হয়ে গেছে। তার কানে কানে শুধু মনে করায় দিবেন টুগেদার উই উইল। যাক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমরা ট্রেনার মানুষ। 1 ঘন্টা ট্রেনিং করানোর পর মনে হয় 10 মিনিট কথা বলছি, এখনো কিন্তু অনেকক্ষণ কথা বলছি, জানি না কথা বলছি, হ্যাঁ, কিন্তু মনে হয়েছে এখনো কিছুই বলবো। তো সর্বশেষ কনক্লুশন করতে চাই যে আপনাদের প্রত্যেকটা চাওয়া আমাদের চাওয়া, বিকজ অফ টুগেদার উই বিল্ড আওয়ার। আমরা ঐক্যের প্রতি, আমরা সাম্যের প্রতি, আমরা কারো প্রতি বিরাট ভাজন হব না। আমরা মানুষকে বলবো যে আমরা প্রতারণার কি শিকার, আমরা বৈষম্যের শিকার। এই জন্যই আমাদের স্লোগানটা হচ্ছে বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের রিজেন্ট সাহেব জামিন পায়, রফিকুল আমিন মোহাম্মদ হোসেন জামিন, সুইডেন আসলাম, নাম বললাম না ভাই, ভয়ানক ব্যাপার সেটা। হ্যাঁ, তাহলে এখানে একটা কি আছে, বৈষম্য। আল্লাহ যখন এই বৈষম্যকে দূর করে দিবে, তখন দেখবেন শান্তি আর ব্যবসা। তো সর্বশেষ আপনাদের চাওয়াগুলোর সাথে আমাদের চাওয়াগুলো কতটুকু মিলেছে, সেই আলোকে আপনারা আপনাদের বক্তব্যটাকে সংক্ষিপ্ত করবেন, কারণ আমার আরো একটা মিটিং আছে, আমাকে সেই মিটিং এ যেতে হবে। তো ইনশাল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি যে কথাগুলো বলেছি আপনাদেরকে মোটিভেটেড করার জন্য বলবো, নিজেকে প্রতারিত গোষ্ঠীর হাত থেকে রক্ষা করার জন্য বলেছি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, এখানে অনেকজন শেয়ার হোল্ডার আছেন, কারা কারা শেয়ার হোল্ডার আছেন একটু হাতটা উঠাবেন। যারা শেয়ার হোল্ডার আছেন, আপনারা কি একটা জিনিস বলতে পারবেন যে আপনাদের মধ্যে কোনো বিভেদ আছে? কেউ বলতে পারবেন বিভেদ আছে? আমি জানি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এখন ইভেন গতকালকের মিটিং এ সিরাজ মনিরও ঐক্যের ডাক দিয়েছে, সে যে লাইভ করেছে সেই লাইভও সে করেছে। এখন সময় হয়েছে, এসেছে কিসের? তাহলে যারা বলবে আমাদের মধ্যে ঐক্য নাই, তাদেরকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি মানুষের ঘুম পাইবেন আপনার সব তত বেশি হবে, কারণ ততবার একবার কালেমা পড়বেন, কানের মধ্যে একবার কি টুগেদারের দিন যাওয়ার জন্য। তো এই আহ্বান জানিয়ে আমরা আমাদের প্রতিশ্রুত কর্মসূচি যথাসময়ে আগামী দিনে বাস্তবায়ন করব, এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে নিঃসন্দেহে প্রতারক গোষ্ঠীর হাত থেকে আমরা আমাদের গুরুজনদেরকে আমরা মুক্ত করব, আমরা ডেস্টিনিকে মুক্ত করব, এই প্রতিজ্ঞা করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে এই প্রতিষ্ঠানের মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তালি দেয়, আরেকটু জোরে তালি দেয়। আমাদের মনের চাওয়া পাওয়া এবং লক্ষ্য বাস্তবায়ন, ব্যবসা চালু
টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম বাস্তবায়ন হবে এই শুভ প্রত্যাশা। এর সাথে সাথে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাকির হোসেন কিসলুজ, বর্তমান বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন জনাব শাহজাদ আল মাহমুদ, বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব রাসেল ভাই। আমরা রাসেল ভাইকে একটু হাত উঠিয়ে একটু, হ্যাঁ, আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এবং আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান, সিনিয়র পিএইচডি। উপস্থিত আছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মিজানুর রহমান। উপস্থিত আছেন ডাইরেক্টর বর্তমান বোর্ডের জনাব কামরুল হাসান। উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব কামরুজ্জামান। উপস্থিত আছেন গোলাম রাব্বানী সুমন। উপস্থিত আছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মহসিন ভাই। উপস্থিত আছেন বর্তমান বোর্ডের ডাইরেক্টর জনাব সানুল হাসান শামীম। উপস্থিত আছেন জনাব সাইফুল আলম রতন, বর্তমান বোর্ড ডাইরেক্টর। উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল মুর্শিদ, ডায়মন্ড এক্সিকিউটিভ। উপস্থিত আছেন আমাদের পিএইচডি ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম। উপস্থিত আছেন আমাদের বর্তমান বোর্ড ডাইরেক্টর জনাব হোসেন আজাদ। করতালি দিয়ে আমরা সবাইকে উষ্ণ অভিনন্দন জানাই। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য দিবেন, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত পিএইচডি জনাব আসাদুজ্জামান দীপুকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের এই মিটিংয়ে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যেহেতু এখানে অলরেডি আমাদের আশরাফুল ভাই যে কথাগুলো বলেছেন আমার কাছে সবগুলোই অত্যন্ত ভালো লেগেছেন, কারণ সহিষ্ণু আন্দোলনের চেয়ে আমার মনে হয় যে এটাই হচ্ছে সবচেয়ে বড় উপায়, যেখানে আমরা ধৈর্য ধরে আমরা আমাদের 12 বছরের জায়গায় হয়তো আরও 2 মাস 3 মাস আমাদের সময় লাগতে পারে। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম একটু যারা আছেন তাদের কাছে, যে আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভের একটা মামলা রায় আসছে, যেটা হয়তো আমরা জানি যে ডেস্টিনি মাল্টিপারপাস অবসান করে তাদের বিনিয়োগটা ফেরত দেওয়ার জন্য। তো এক্ষেত্রে মামলার আপিলটা কী অবস্থায় আছেন এই বিষয়টা একটু জানাবেন। আর একটা হচ্ছে যে আমরা ডেস্টিনি 2000 লিমিটেড যেহেতু গত 17 সালের পর থেকে পাইনি, তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ট্রেড লাইসেন্স পাইনি আরজিসি থেকে, এই সমস্ত বিষয়গুলো পরবর্তীতে হয়তো আসবে। তো যাই হোক, আমি এই মামলার ব্যাপারটার আপডেটটা একটু জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে একটু অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দীপুকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের সিনিয়র পিএইচডি জনাব হযরত আলী। আসসালামু আলাইকুম। জনাব আস্তাকুর আমিন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। আমার শুনতে একটা কথা শুনতে, যে আমরা তো এখানে বসেছি, তো আপনাদের মাধ্যমে আমরা দেশ থেকে কোনো স্পেস পেতে পারি কিনা, আমরা আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু যাতে কষ্ট হবে সপ্তাহে একবার। তো এই বড় বিষয়। একটা বিষয় হচ্ছে বৈশাখী টিভিতে কোনো ভূত আছে কিনা বড় ধরনের, যদি কোনো ভূত থাকে আপনারা আগে ট্রিটমেন্ট করেন, এরপর যদি ট্রিটমেন্টের জন্য ভালো ফকির লাগে আমাদের কাছে আছে। আমি আপনাদের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সবাইকে বলবো, যেহেতু টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, তো আমি আপনাকে স্বপ্ন পূরণের জন্য হেল্প করবো, আপনিও তো আমাকে হেল্প করবেন। তো বৈশাখী টিভি আমাদের সম্পদ, কারণ সেখানে যদি কোনো ভূত পয়সা থাকে, তাকে যদি তারাইতে হয়, প্রাথমিক ট্রিটমেন্ট আপনারা করবেন। এরপর আমরাও তো একদিন কি ছিলাম, আমরা নেতৃত্বে ছিলাম বিভিন্ন জায়গায়, তো বলতে চাই না, আমরা এখনো বলি না, আমাদের ট্রেনিং এখনো জমা দেয়নি, প্রশ্ন জমা দেওয়া আছে। যদি একটু হেল্প লাগে বলবেন, আমরা আসবো ইনশাল্লাহ। আমরা প্রাথমিকভাবে চাই ভালোবাসা দিয়ে এদেরকে তাড়ানোর জন্য। যদি ভালোবাসা কাজ না হয়, এটা যদি অ্যাকশনে যেতে হয়, আমরা সবাই যাবো তো ইনশাল্লাহ, কি বলেন? সবাই আছে তো? আর আরেকটা বিষয় আমি বলতে চাই, গত মিটিংয়ে আমি ছিলাম, আমাদের কথা ছিল আমি অন্তত 2 জন পিএইচডিকে ইনফরমেশন দেব। যদি প্রত্যেকে কাজটা করতাম, আজকে এখানে 500 পিএইচডি আসতো। তো পিএইচডি সংখ্যা একটু বাড়ছে, আমার 2 জন অ্যাসোসিয়েটকে আমি ইনফরমেশন দিচ্ছি, একজন চলে আসছে। তো আমরা এই কাজটা কি করতে পারি না ভাই? নেক্সট মিটিংয়ে আমি আমার হাত ধরে 2 জনকে নিয়ে আসবো, তাহলে আমাদের শক্তিটা আরো বড় হবে। আর আমাদের শক্তি যদি আরো বড় হয়, আমাদের শক্তিটা আরো দ্রুত বাস্তবায়ন হবে। আর আজকে আশরাফুল ইমরান ভাই যে কথা বলছে, এই মেসেজগুলো আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছে দেব। এবং আরো যারা ডিরেক্টর আছেন, আইনি প্রক্রিয়াগুলো আপনারা দেখবেন। আমাদের লেভেল থেকে আমরা হেল্প করবো, আপনাদের লেভেল থেকে আপনারা হেল্প করবেন। একজন সাধারণ ডিস্ট্রিক্টর আমাকে হেল্প করতে পারে, তার লেভেল থেকে সে হেল্প করবে। আমরা সবাই যদি সবাইকে হেল্প করি, তাহলে আমরা অবশ্যই, আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, দেশ থেকে আবার কোনো জাগরণ হবে ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, সিনিয়র ভাইরা অনেক কথা বলবেন। তো আমি সর্বশেষ আশরাফুল ভাইয়ের সাথে একমত, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা সবাইকে একমত? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব
মহিউদ্দিন সোহাগ নোয়াখালী থেকে আগত এবং প্রস্তুত থাকবেন আনোয়ার হোসেন গাজী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। সালাম আলাইকুম। নোয়াখালীতে আছি আসলে ডেস্টিনিকে ভালোবেসে, আর আমি চাই অতি দ্রুত আমাদের শব্দের কোম্পানি যেন আবার আগের মতো একসাথে সবাই একই স্টেজে সবাইকে দেখতে পারবো। আজকে যেরকম আশরাফুল ভাইকে দেখলাম, মহসিন ভাইকে কিন্তু 13 বছর পরে দেখলাম, এস এম কামরুজ্জামান ভাই ডায়মন্ড ট্রেনিং আমি ছিলাম, সবাইকে দেখে আমার যেন ওরকম স্বপ্নের ডেস্টিনি আবার নতুন করে আমরা দেখতে পারি, এই কামনা করি। আমার বক্তব্য আমি শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন জনাব আনোয়ার হোসেন গাজী, সম্মানিত পিএসজি ডেস্টিনি 2000 লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যক্তিবৃন্দ, সমাজের প্রিয়বৃন্দ, উপস্থিত সমাজের ডায়মন্ডবৃন্দ, সকলকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে 13 বছর পর একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে। অনেকেরই তখন দাড়ি মোছ চুল কাঁচা ছিল, এখন যখন আজকে যখন আসলাম বেশিরভাগই সবাই পাকা দেখছি। আসলে যখন নবীন ছিলাম তখন ছেড়ে গেছি, প্রবীণ হয়ে যুদ্ধ শুরু করছে নতুন করে। তো ইনশাআল্লাহ এই প্রবীণের যুদ্ধে আমরা সবাই অংশীদার। আগামী দিনে ডেস্টিনিকে নেতৃত্ব দেওয়ার জন্য, ডেস্টিনিকে মুক্ত করার জন্য আপনাদের সাথে আমরা আছি। এবং আমি আশরাফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন করে আবার হাল ধরার জন্য, এবং ওনার প্রতিটি কথা আমার খুব ভালো লেগেছে। সেই সাথে আমি তিনটি কথা ওনার সম্মানার্থে বলতে চাই। সেটা হলো, আমরা আসলে শ্রেণী বিভক্ত হয়ে গেছি। দীর্ঘ 13টি বছর আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে। এখানে অনেকে অনেক জায়গায় আমরা ঐক্য হওয়ার জন্য চেষ্টা করেছি, বিভিন্নভাবে দলবদ্ধ হওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন সংগঠন হয়েছে, ডিডিএফ হয়েছে, আপনারা জানেন, আপনার সোশ্যাল মিডিয়া হয়েছে, গোল্ড ডায়মন্ড হয়েছে, বিভিন্ন সংগঠনে আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এবং সেই ঐক্যটা এখন পর্যন্ত আমাদের মধ্যে নাই। বিভিন্ন জনের নেতৃত্বের কারণে আমরা বিভিন্ন শ্রেণীবিন্যাস হয়ে গিয়েছে। আমি আশা করব, বলেছেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে সম্ভবত একটা শুনানি আছে। আসলে আপনি যেটা বললেন, আমাদের হাতে আরো 2.5 মাস সময় আছে। এই 2.5 মাসে আশরাফুল ভাই যে কথা বলছে, 3টি কাজ করবেন, দাপ্তরিক কাজগুলো, সেই সাথে আমাদের সাংগঠনিকভাবে আগাতে হবে। সাংগঠনিকভাবে ঐক্যের কোনো বিকল্প নাই, সেটা তো করতেই হবে। সেই সাথে এমন ভাবে করতে হবে, যেটা আমরা অনেক সময় ট্রেনিং এ করেছি, প্ল্যানিং ফর সাকসেস, প্ল্যানিং ফর অ্যাকশন। আমরা এমন ভাবে প্ল্যানিং করে এই 2.5 মাসে আগাতে চাই, সাংগঠনিক কাজগুলো এমন ভাবে করতে চাই, যাতে করে 2.5 মাস পরে যে শুনানিটা হবে সেটাই যেন চূড়ান্ত শুনানি হয়, এবং সেটাই যেন আমাদের মুক্তির শুনানি হয়। সেইভাবে আমরা আগাতে চাই, যাতে করে প্ল্যানিং ফর অ্যাকশন, এই অ্যাকশনটা ঢাকার জমি তথা সারা বাংলাদেশে যেভাবে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তেমনি বৈষম্যহীন কর্মসংস্থানের মাধ্যমে, ডেস্টিনির পুনর্জাগরণের মাধ্যমে আমরা এমন ভাবে জাগরণ হতে চাই, আরএফ পরে যাতে করে স্বাধীন ডেস্টিনিকে নিয়ে আমরা নতুন করে জন্মগ্রহণ করতে পারি। তো এই জন্য আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, বলবেন ইনশাআল্লাহ কি করতে হবে। আমরা সারা বাংলাদেশে সকল, শুধু পিএসডি নয়, ডায়মন্ড নয়, সকল ডিস্ট্রিবিউটর আপনাদের সাথে আছি। আগামী দিনে থাকবো, ডেস্টিনিকে জয় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের এই আন্দোলন সংগ্রামের এক যোদ্ধা পিএসজি জনাব কামরুজ্জামান। করতালির মাধ্যমে কামরুজ্জামানকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সকলেই ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের সকল দূর দূরান্ত থেকে আগত যারা সহযোদ্ধা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের আশরাফুল স্যারের কাছ থেকে যে তথ্যগুলো আমরা নিতে পারলাম, সেই তথ্যগুলো থেকে আমার কাছে যেই বিষয়গুলো মনে হলো, 2 দিন আগেও একটি মিটিং হয়েছে, সেখান থেকে আমরা এই আশ্বাসগুলো আমরা পেয়ে আসি। আমরা যদি সেই পরিকল্পনা মাফিক যদি আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের ডেস্টিনির পুনর্জাগরণ অবশ্যই হবে। সেই সাথে আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই, আর ঐক্য আমাদের করতে হবে আমার টিম থেকে। আমি আমার টিমকে যদি ঐক্যবদ্ধ করতে পারি
এভাবে যদি আমরা সবার টিমে যদি আমরা ঐক্য করতে পারি, তাহলে আগামী দিনে ডেস্টিনির যে পুনর্জাগরণ, সেই পুনর্জাগরণে বাংলাদেশের রাষ্ট্র এবং তারা মনে করবে যে না, ডেস্টিনি বাংলাদেশের বিনির্মাণে যে ভূমিকা রেখে আসছিল, সেই ভূমিকা রাখার জন্য, এই ডেস্টিনিকে পুনরুদ্ধার করে দেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের যেই মামলা সংক্রান্ত বিষয় আছে সেই বিষয়ে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। কারণ বাংলাদেশে ডেস্টিনি এমন কোনো অপরাধ করে নাই যে অপরাধের জন্য দীর্ঘ 12টি বছর আমাদেরকে এভাবে কষ্টে দিন যাপন করতে হবে। গতকালকেও আমরা দেখছি যে আমাদের একটা বিশ্বাস ছিল, আমি জানি না আপনাদের কতটুকু বিশ্বাস ছিল, আমাদেরকে যেভাবে বলা হয়েছিল যে না, রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন আমাদের মাঝে ফিরে আসবে এবং আজকে আমরা তাদেরকে বরণ করে নেব, কিন্তু আমাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হলো না। কাদের কারণে হলো না, আমরা সেই বিষয়ে আমরা তদন্ত করে আমাদেরকে পরবর্তী আমাদের স্টেপ নিতে হবে। কারণ প্রত্যেকটা স্টেপেই যদি আমরা এভাবে প্রতারিত হই, তাহলে আমাদের স্বপ্ন কিন্তু ভেঙেই যাবে। আমরা আর স্বপ্ন ভেঙে দিতে চাই না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ডেস্টিনি পুনর্জাগরণের, বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি যে জাগরণের ডাক দিয়েছে আমাদের আশরাফুল আমিন ভাই, তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ডেস্টিনি ফিরিয়ে আনবো, এই প্রত্যাশা রেখে সকলেই ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুজ্জামানকে। আমাদের একটা সিগনেচার শিট আছে, এই শিটটায় একটু সিগনেচার দিবেন, যারা দেননি তারা দিবেন। গানের ভাষায় বলতে হয়, মরা নিরন্ন বড় ক্ষুধার্ত, নেই কষ্টের কোনো শেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ডাবল পিএইচডি জনাব ইমতিয়াজ আহমেদ। খান মোহাম্মদ ইমতিয়াজ আহমেদকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বহুদিন পর, বহু রজনী, বহু দিবস পরে, বহুদিন পরে আশরাফুল আমিন ভাই ট্রেনিং করলাম। আমি সম্ভবত 11 ডিসেম্বরে লং বিচ হোটেলে ওনার একটা স্পিচ শুনেছিলাম, একটা অনুষ্ঠানে। ওনাকে আমার প্রথম দিকে মনে হতো এজ এ কপি অফ রফিকুল আমিন, কারণ ব্লাডে কথা বলে। আমার বাবা বলতেন রক্তের ধারা রক্তের মধ্যেই যায়। তো আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি এই কারণে, তার প্রেজেন্টেশনের মধ্যে কোনো অহংকার নেই, সাবলীলতা আছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর থাকে, অন্তর থেকে আসে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে। আমি একটি জিনিস সবসময় বিশ্বাস করি, আমার জন্মের পর থেকে যে মানুষ চাইলে হয় না, এটা অসম্ভব কিছু না। আমি আজকে ফজরের নামাজ পড়ে একটি দোয়া করেছি মহান সৃষ্টিকর্তার কাছে। আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম, আমার সন্তান একটি কথা বলেছে, বাবা কোথায় যাচ্ছ এত সুন্দর করে সেজে গুজে? বাবা আমি যাচ্ছি পুরনো একটি জায়গায়। কোথায় বাবা? আমাকে নেওয়া যায় না। আমাকে না, তোমাকে নিয়ে যাব পরে, যখন এটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, তুমি এখানে এসে মনে করবা তোমার বাবা একটা অতীত ছিল, যে বাবা ওখানে দেখে স্বপ্ন দেখতো পৃথিবীতে অনেক কিছু করা, মানুষের জন্য করা, সেই স্বপ্নটা দেখতে পারিনি। তা আমি সবাইকে বলবো আমাদের জন্য একটি আস্থার জায়গা তৈরি করুন। আমি একটি কথা আমার মনে হয়, এটা না বললেই নয়, আমি ব্যক্তিগতভাবে কেউ নেবেন না, ডেস্টিনি আসলে একটা প্রাণের স্পন্দন। কারণ এই স্পন্দন যদি না থাকতো, তাহলে এই 12 বছর যে কোনো কাজের ফাঁকে প্রতিদিন মনে হতো আমি জানি কোথায় ছিলাম, কোথায় যেন আমি না গেলে হয় না, ভালো লাগে না। আমি প্রত্যেককে বলবো আমাদের স্পন্দনটা ফিরে আনার জন্য আমাদের কোথায় কাজে লাগবে। আমরা কিন্তু, আপনারা শেয়ার হোল্ডার আছেন, ডিরেক্টররা আছেন, ডায়মন্ডরা যারা আছেন, আমরা আপনাদের দেখে কিন্তু স্বপ্ন দেখতাম। আমার মনে আছে একটি কথা, রাসেল ভাই ডায়মন্ড সেলিব্রেশনের উক্তিটা আমার মনে আছে। আমি ভিআইপি গেটে আমাকে ডিউটিটা ছিল ওই দিন, আমি ডায়মন্ডে ফলো করতাম, উনি কিভাবে হাঁটে, উনি কিভাবে কোট পরে, উনি কিভাবে স্টেজে উঠে, ওই ফলোটা কিন্তু আমার লাইফে আমি অ্যাবজর্ভ করতাম। সেই অভ্যাসটা কিন্তু এখনো রয়ে গেছে ভাই। আমি যখন পাঞ্জাবি পরে, আমি পাঞ্জাবি পরার পরে চিন্তা করি আমার এর সাথে কোন পায়জামাটা পরলে ভালো লাগবে, আমি কিভাবে আমার চুলের স্টাইলটা করব। এই স্টাইলগুলো থেকে আমরা একটি জিনিস শিখেছি, মানুষ কিন্তু অর্থনৈতিক মুক্তি আসে তখনই মানুষ কিন্তু বডি দেখলে বোঝে সে গরিব না অসহায়।
আমরা মনে করি আমরা ডেস্টিনিতে যারা ছিলাম আমরা কিছুই হারাইনি, 13 বছর পরেও আমরা এখনো এখানে আসি। কেন আসি জানেন? আমরা অন্তরে অন্তঃস্থ থেকে বলছি আমাদের প্রাণের স্পন্দন। আমি প্রত্যেককে বলবো 15 বছর পরে যদি মাওলানা শফিকুর রহমান সাহেব জামাত ইসলামকে পুনর্জাগরণ করতে পারে, এত অত্যাচার ও নিপীড়নের পরও ডেস্টিনি তার চেয়ে কম নয়। আমরা যদি চাই এই যে রুমে যারা বসে আছি প্রত্যেকেই কিন্তু সম্ভব আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, 15 দিন পরে বলেছিল আশরাফুল আলম ভাই আজ থেকে 3 দিন আগে, যে 50,000 লোকের একটা গণজমায়েত দরকার। আমি বিশ্বাস করি রুমে যারা বসে আছি প্রত্যেকে যদি চাই এটা 1 সপ্তাহের মধ্যে সম্ভব। আমি পরশুদিন রাত্রে থেকে আজকে পর্যন্ত 350 SMS করেছি, 335 জনের সাথে কথা বলেছি, কেউ আমাকে রেসপন্স করেনি, শুধু বলেছে ভাই আমার ভালো লাগলো অনেকদিন পরে আপনি আমাকে ফোন দিলেন। আমার যদি মনে হয় আমরা যদি এরকম কন্টিনিউয়াসলি প্রত্যেকে ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন করি, 1 সপ্তাহের মধ্যে 3,500 লোকের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমরা এটা করি না ভাই, আমাদের দায় মুক্তির দরকার। আমি শেষ কথা বলে শেষ করব। আমি বাজারে হাঁটতে গেলেও বলে ওই যে ইমতিয়াজ ভাই ডেস্টিনি পিএইচডি, কেন জানি না তারাই মনে করে দেয় যে আমরা ডেস্টিনিতে ছিলাম। এবং প্রত্যেকটা দিন এই 5ই আগস্টের পরে যে ছাত্ররা জনতারা যে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে, প্রত্যেকে বলে তোমাদের তো ডেস্টিনি কপাল খুলে গেছে। আমি জানি না এই কথাগুলো কেন তারা বলে। বাজারে আনাচে কানাচে পথে প্রান্তরে ইতিহাস তোমার তো ভাগ্য ভুলে গেছে, তোমার চেহারায় মনে হচ্ছে তুমি মনে পয়সা আলা হয়ে যাবে কয়েকদিন পরে। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে পারি না? আমাদের একটা স্পন্দন তৈরি করেন, আমাদের আসার জন্য জায়গা তৈরি করেন। কি করতে হবে বলেন? আমরা আরেকজন ভাইকে পেলে ভালো হতো, ওনার একটি কথা আমার আজও মনে পড়ে, যে অর্ডার দিলে বর্ডার পার করে দেবো। আমাদের বর্ডার পার করার দরকার নাই, আমরা এই বাংলাদেশকে স্বাধীন করব। কি স্বাধীন করব? যে স্বাধীনতার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। উনি মিজান ভাই ডায়মন্ড, আমি পিএইচডি, প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধটা তৈরি করতে হবে, কোনো অহংকার রাখা যাবে না। আমরা যারা 49 জন শেয়ার হোল্ডার আছি প্রত্যেকেই কোম্পানির মালিক, আমরা কিন্তু শালিক না, আমরা কিন্তু প্রতিষ্ঠান স্পন্দন। আমাদেরকে ওভাবে মূল্যায়ন করেন। আমরা আছি, আমরা না খেয়েও এখন আপনাদের কাছে আসি। কেন আসি জানেন? গাড়ি ভাড়া দিয়ে একটি আশায়, যে আমরা এখান থেকে স্বপ্ন দেখব। আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দেন। সবাইকে সম্মান জানিয়ে বলছি, আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন, আমার হায়াত কতদিন দেবে আমি জানি না, আমি অন্তত পক্ষে আমার সন্তান সবাইকে বলে যাচ্ছি যে আমার যেন তাই মুক্তি হয়। মানুষ যেন আমার মৃত্যুর পর আমার সন্তানকে না বলে যে তোর বাবা একটা খারাপ কোম্পানিতে এতগুলো টাকা ইনভেস্ট করে চলে গেছে। আমি সেই মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই মুহূর্তে বক্তব্য দিবেন এরপর থেকে নিশ্চয়ই আপনার প্রত্যাশা কি, এই বোর্ড, এই শেয়ার হোল্ডার, এই ডাইরেক্টরদের কাছ থেকে সেই প্রত্যাশার কথাটুকু তুলে ধরবেন। মোটিভেশন ট্রেনিং এই আলোচনার এখন এই মুহূর্তে সময় না, আমাদের এখনো অনেক পথ বাকি। এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য জানাচ্ছি ডাবল পিএইচডি জনাব এমদাদুল হককে। জনাব এমদাদুল হক। আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে এই মুহূর্তে আমাদের সম্মানিত আশরাফুল আলম ভাই, আপনার যে মানে আমাদের যে চাহিদা, আমাদের ভিতরে যা প্রয়োজন, এটা আভাস কিন্তু দিয়ে দিছে। সুতরাং অতিরিক্ত কথা বলার এমন ওনার প্রয়োজন নাই। আমরা এমন একটা পর্যায়ে আছি, বেসিক্যালি আমি, ওই যে কথায় আছে যে অল্প শোকে কাতর, অনেক শোকে পাথর। এখন পাথরের অবস্থায় সবাই কিন্তু এই অবস্থা আছে, ওইটার ভিতর থেকে একটু পাথরের থেকে একটু ঝিলিক মারার আভাস পাওয়া যাইতেছে আমাদের সম্মানিত আশরাফুল আলম সাহেবের মাধ্যমে, বা সবাই আমরা একটু করতে। এখন আমরা বেশি কিছু বলবো না, সবগুলি যেগুলো হাতে নিচ্ছে এটা সবার সাথে একমত, এবং আমাদেরকে যে গাইডলাইন দিবে আমরা সেইভাবেই আগাবো। বাট আমাদের একটা বিষয় কিন্তু একটু দরকার, যেটা জানার গুরুত্বপূর্ণ, যেটা ওই যে টুগেদার বিল্ড আওয়ার ড্রিম, কানে কানে মানে ফেরত আনার জন্য চেষ্টা করি। কিন্তু আমার কিন্তু একটা জিনিস আছে যে জায়গা থেকে আমাদের সমস্যা হয়, আমি নামটাই বলি, যেমন D2K অ্যাসোসিয়েটের নেতৃত্ব কে আছে? শহীদ আছে। শহীদ স্পষ্টত দেখতেছে সে কোম্পানির একটা এমডি,
আমার কথা হলে এখানে যারা আমরা ডায়মন্ড আছি, আমরা কিন্তু কি হবে যদি ব্যবসা করি, আমরা ডায়মন্ডের জায়গাটা আমরা রক্ষা করব। যারা পিএইচডি আছে পিএইচডি জায়গাটা রক্ষা করব। যারা ডিস্ট্রিবিউটর আছে তারা ওই জায়গাটা হোল্ড করবে। যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু কি মালিক, কিন্তু শহীদ আপনার কি এমডির পরে সে যে দুঃস্বপ্ন দেখতেছে, যেটা এমডি তার অস্তিত্ব নিয়ে বা রবিগুলাম সাহেবকে নিয়ে ওইটা করবে, এটা মনে হয় ধারণা তার এখনো আসছে। তো এখন আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে এরকম একটা পরামর্শ চাইবো, বা আমরা কি করলে ভালো হয়, যেটা মাঝে মাঝে এই যে লাইভ করে বিষয়টা বুঝে, তো খুব রাগ আসে ভিতরে মাঝে মাঝে, কিন্তু কন্ট্রোল করি নিজে নিজে। ওই আমি দেখছি বাজারে আপনার যখন আপনার ওই কই মাছ মানে কেউ কিনে, তখন মাছ আলাদা কাটতে দেয়, তো ওইটা যখন লাফালাফি করে টুকুস করে মাথার মধ্যে একটা বাড়ি দেয়, ছোট্ট বেড়ে এরকম একটা বাড়ি দেওয়ার কোন সূত্র আছে কিনা এটা আগে। হ্যাঁ, কারণ কি আপনার কথা বুঝেন, আমি আসলে আমি এটা বলি, পরশু রাত্রে কালকে না যাবি না কথা, পরশু আমি এরকম একটা আভাস পাইছি, সে মাঠ থেকে তারা না হলেও 50 লাখ টাকার উপরে তুলছে। এইরকম একটা জায়গা থেকে আমি কিভাবে আমরা ওদেরকে এই কানে কানে তবজি বাড়াবো, আমার মাথা ধরাবো। আমাদের রাত্রে 12টার সময় তাদের একদম আমরা বলতেছে আমাদের ভাই আমার একটু পিড়াপিড়ি করতেছে, কালকে ওই কোর্টে যাইতে সামনে কি বেরোবে, তো বেরিয়ে কি করবে, 1 লাখ টাকা 18 লাখ টাকা পার মুনি বাইরে দিই। তখন আমি বলছি 1 লাখ টাকা 18 লাখ টাকা পাবো না, এটা বিষয়টা হলো এটাতে আসতেছে। এখন আমি ওই লোকগুলি আমি কিভাবে কি করবো, হ্যাঁ মানে এই অবস্থাটা মধ্যে আছে আমাদের মাঝে মাঝে, কিন্তু তার বক্তব্য এগুলি কি দেয় না দেয়, যাই হোক। তো যেহেতু এখানে এখন আমরা এখানে কোনো দাবি দেওয়া বা অবস্থা কিছু নাই, একটাই আমাদের কাজ, সেটা হলো ফাইনাল খেলা। এখন তার সময় নেই আমাদের, আমরা যাতে করে 2-3 মাসের ভিতরে বাইরে পারি, যখন যে যেখানে যে কোনো কাজ দিবে বা কোন জায়গায় যাইতে হবে বা কমিউনিকেশন করতে হবে, আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সবাই পালন করবো ইনশাল্লাহ। আশা করি আমরা এগুলো করলে কিন্তু আমরা এখান থেকে অচিরেই আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। আমি আর সময় নিলাম না, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমদাদ ভাইকে। শুভেচ্ছা বক্তব্য এবং শর্ট বক্তব্য, আপনার প্রত্যাশার কথা বলবেন। আমরা অনেক বক্তব্য দিয়েছি এবং আগামীতেও দিব। এই পর্যায়ে বক্তব্য দিবেন সম্মানিত পিএইচডি এবং এক্সিকিউটিভ ফোরাম পেজ ফেসবুক পেজের প্রতিনিধিত্ব করেন জনাব আসাদুল ইসলাম আসাদ। করতালির মাধ্যমে আসাদকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতেই লাগাম দিয়ে দিয়েছেন সংক্ষেপে, আমি সংক্ষেপেই বলবো। প্রথমে ধন্যবাদ জানাই, আজকে 2012 সালের পরে এই প্রথম শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আমরা 21 দিনের একটা আলটিমেটাম পাইলাম। এর আগে আপনারা পাইছেন কিনা আমি জানি না। এই জন্য শেয়ার হোল্ডারদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। 2 নম্বর বিষয় হলো, আজকেই প্রথম এই শেয়ার হোল্ডারের পক্ষ থেকে আরেকটা জিনিসের প্রতিশ্রুতি পাইছে, সেটা হচ্ছে এতদিন প্রথম ছিল আমরা মুক্তি চাই, আজকে মুক্তি চাই চলে গেছে 3 নম্বরে। আমার বিষয় হলো, আমি যে বক্তব্যটা দিতে চাই সেটা হলো, যেহেতু অতীত নিয়ে আর কথা বলবো না, আজকের থেকে শুরু, আমি আজকের থেকে বক্তব্যটা দিতে চাই। সেটা হলো, আমাদের ঘরের বউ বিশ্বাস করে না, কারণ আমরা বলছি এই সামনের মাসে চালু হবে, এক গ্রুপ বলছে এই সামনের মাসে জামিন হবে, সামনের মাসে জামিন হবে, আমরা বলছি কোম্পানি চালু হবে 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 হবে। এই যে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে সার্ভার থেকে, মেসেজ পাইছেন না অনেকেই, কোম্পানি চালু হয়ে যাবে। আজকে অত্যন্ত ধন্যবাদ এবং আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাই যে অন্তত 21 দিনের একটা আলটিমেটাম আমরা পাইছি। দেখবেন লটারি, আপনারা দেখছেন না, লটারি বিক্রি হয়, বলে ব্যাপক চাহিদার জন্য আরো 1 মাস বৃদ্ধি করা হলো, আসলে লটারি বিক্রি হয়নি। তো অন্তত 21 দিন তো টাইম দিচ্ছেন, এরপরে যে আরো 7 দিন বাড়ান, আই হ্যাভ নো আপত্তি, বাট আপনারা যে টাইম দিচ্ছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা বিষয় হলো, আরেকটু অনুরোধ জানাই, শুধু বলার জন্য বললেন না, কারণ
মানে এমনভাবে আমরা পৌঁছেছি সমাজের কাছে, পরিবারের কাছে, তাই আমরা মনে করি যে আগামী 27 তারিখে 21 দিন শেষ হয়। আজকে 6 তারিখ, 27শে সেপ্টেম্বর 21 দিন শেষ হয়। আমরা এতটুকু আজকে এখান থেকে আশাবাদী হয়ে ফিরতে চাই, যদিও লাস্টে ডিরেক্টর স্যাররা বক্তব্য দিবেন। এতটুকু আশাবাদী হয়ে ফিরতে চাই যে আগামী অক্টোবর মাস আমাদের ব্যবসার মাস, আগামী অক্টোবর মাস আমাদের পুনরুজ্জাগরণের অফিসিয়াল ঘোষণার মাস, আগামী অক্টোবর মাস আমরা দেশবাসীকে দেখাই দিতে চাই আমরা অন্যায় করিনি, আমরা আবারও মাঠে ফিরে আসছি ব্যবসার মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব আজাদকে সুন্দর এবং চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য দিবেন অ্যাডভোকেট উনি। ওনাকে বক্তব্য না দিতে গেলে এখানে ঝামেলা। এবং আমাদের আমাদের সমন্বয়কারীদের অন্যতম সমন্বয়ক জনাব ইউনুস মিয়া। করতালি ইউনুস মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন প্লিজ। এরপরে বক্তব্য প্রদান করবেন আজকের আমাদের পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমারও সুযোগ দিয়েছি। আমার বক্তব্যটা আসলে একদম সংক্ষেপে উপস্থিত অনুপস্থিতদের সবার জন্য। আমি ফেসবুকে বেশ কিছু কমেন্ট দেখছি, বিশেষ করে আমার কেউ প্রশ্ন করতেছে এগুলো এমডি স্যার জানে কিনা, অনুমতি নিয়েছেন কিনা। কয়েকজনকে আমি প্রশ্ন করছি অনুমতি কেমনে নেব, উনি তো জেলখানা, আমি যাবো কি করে। আমি আমার সর্বশেষ অনুবাদ এখানে আসলে স্যার জানে, বাংলাদেশ সরকার যখন 2012 সালে তৎকালীন সরকার ডেস্টিনিকে ধরছে, এমডি স্যার জেলে চলে গেছে, একটা এমএলএ নীতিমালা করছে। নীতিমালাটা যখন পাশ হয়েছে, ফিন কপি আইন মন্ত্রণালয় আসতেছে, বিজি ফ্রেশ থেকে সচিবালয়। আমি বেশ কিছু সংখ্যা সংগ্রহ করে 50 পিস নিয়ে এমডি স্যার, মোহাম্মদ হোসেন স্যার দুজনের কাছে গেছি। দেখা সাক্ষাৎ করে হাতে দিছি, তুমি এটা ফাইল রাখবে। আর কি যেমনি পাইছি, আপনার কারণে, ডেস্টিনির কারণে এটা বাংলাদেশ সরকার ফাঁস করছে। আমার মনে হচ্ছে আমরা আগে সবাই পৌঁছে দিই কথা। আমাদের এত বড় বড় আইনজীবীরা করে কি, এত টাকা ফিস দিই, তুমি সামান্য লোকই এটা লই আইলা, তুমি কি এখনো সনদ পাইছো? আমি না, সেখানেও আটকে দিছি, সনদ দেয় 13 সালে সনদ পাইনি। পরে আমি সনদ পাইছি 17 সালে, আটকে দিছি। 12 সালে ডেস্টিনি আটকেছে, 13 সালে আমাদের বার কাউন্সিল আটকে দিছে, মানে আটকা শুধু। পরে আমি তো স্বপ্ন ছিল আপনার হাতে এটা পৌঁছে দিই। পরে যাক অনেকক্ষণ কথা হইলো, লাস্ট ওনাকে আমি বললাম, স্যার আপনার ক্লোজিং আর নিতে পারতেছি না, কারণ আপনি এখন জেলের মধ্যে। বাইরন আবার কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার আমি ডাকবো। আর উনিও ডাকে নাই, আমি আর যাই। তো এখন অনেকেই বাইরে বলতেছে, এখন এমডি স্যার তো জেলে, উনি নিজেও ওখান থেকে আমাদেরকে বদলা দিচ্ছে। আরে বেটা, আমাদেরকে আমার তো আটকে ফেলাইছে, তোমার বাইরে থাকি কষ্ট। আমি তো সরকারি একটা নিয়ম নীতির মধ্যে আছি, টাইম, খাওয়ার টাইম, শোয়ার টাইম, সবকিছু নিয়ম নীতি, জেলখানা। তা আমরা বাইরে বসে বসি যারা ঘুরাফিরা করতেছে এরাও। সুতরাং আমার দৃষ্টিতে যেহেতু ভুলবশত আমি আইন নিয়ে এসেছি, এটা ভুলবশত, ইচ্ছাকৃত আসিনি। তো আমি 12 সালে এমডি স্যার জেল থেকে যাওয়া থেকে উনি না আসি বলা পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে ইউজ নিতে পারতেছি না। কি কেউ 18%, 18 লাখ, ডবল, 3 ডবল, এগুলো যার যার কথা। অর্থাৎ এটা হলো ওই, এখন উদাহরণ দেওয়া ঠিক নাই, হিন্দিতে একটা ছবি আছে ফিকে, অর্থাৎ ভগবানের লোকাল এজেন্ট। এরা জায়গায় জায়গায় ভগবানের লোকাল এজেন্ট বানায় ইনকাম করতেছে। ফিকে ছবিটা থেকে এটা হলো লোকাল এজেন্ট। এখন 18% ডিক্লেয়ারটা দিচ্ছে, যে লোকটা বলতেছে এটা তার বেলা, মানে এমডি স্যার তো দেবে। উনি যদি ঠিক একটা ডিক্লেয়ার দিতে, উনি তো একটা কাগজ লিখতো, আমরা তোমার হাতে লেখা চিনিত, ওনার সাইন সব চিনি। উনি ওখান থেকে একটা কাগজ আমাদের উদ্দেশ্যে। আর আমি মনে করি আজকের এই মিটিং এ যারা এখানে বসে আছে 1 সাল থেকে, এদের সাথে রফিকুল আমিন স্যারের কাছের লোক আর আছে কিনা আমার জানা নেই। আমি যেহেতু 1 সাল এখানে থেকে, তো এরা যেটা চায় আমি বলি প্রকৃত সত্যি এটা। তো বাইরে ভিতরে সবাইকে বলবো, এমডি স্যার যেহেতু জেলে, আমরা ব্যবসা চালু করলে আমার মনে হয় একটু বৈশাখী চ্যানেল যদি গত 6 তারিখ থেকে একটা না প্রচার করতো ধারাবাহিক, আরো আগে সরকার লজ্জা ছেড়ে দিত যে আমরা তো লজ্জায় আছি। গত 1 মাস যদি শুধু বৈশাখী চ্যানেল শুধু এগুলো প্রচার করতো, গত 12 বছর আমাদের সাথে কি করা হয়েছে, ঘন্টায় ঘন্টা প্রচার করতো। বর্তমান সরকার লজ্জায় করতো যে সবার আগে এরে ছাড়, আমরা তো বিশ্বব্যাপী কালার হয়ে যেতেছি। এরা আটকে রাখছি কেন? অপরাধী ছেড়ে দিচ্ছি, নিরপরাধী আটকে রাখছি।
বৈশাখী চ্যানেল কেন প্রচার করে এটা তাদের ব্যাপার। আবার নাকি ডেস্টিনি গ্রুপ বৈশাখী চ্যানেল 99 মালিক। আবার দৈনিক ডেস্টিনি আমাদের একটা পত্রিকা আছে, এটা কোত্থেকে কি হয় ফত অনেক আমরা সত্যের হতে। যাক, ধন্যবাদ সবাইকে। আমি শুধু বলবো এমডি স্যার কি বলতেছে, এটাকে আমরা কেন মার্কেটিং করতেছি এখনো কিছু লোক, উনি তো জেলখানায়। আমাদের দাবি হলো, আমাদের ঐক্য হলো, আমরা ব্যবসা চালু করে ওনাকে আমরা বাইর করে নিয়ে আসবো। বাইর করে নিয়ে আসে এবার মাইক্রোফোন দিব, স্যার এবার বলেন কি বলতে চান। আমরা আবার ওনার পিছিয়ে, উনি নারায় তাকবীর বললে আমরা আল্লাহু আকবার দেব। বাট উনি এখন জেলে, আমরা বাইরে, তো আমরা কিভাবে নারায় তাকবীর আল্লাহু আকবার দেব? কারণ উনি তো সরকারের নিয়ম নীতির ভিতরে আছে, জেলখানার ভিতরে আছে। ওনার বক্তব্য কি করে আমি প্রচার করবো? এইটা তো জেল বিরোধী, ওটা কোড অফ কন্ডাক্ট। আপনি একটা জেল থেকে কি বলতেছে, আপনি বাইরে এটা প্রচার করতেছেন। তা আপনাদেরকে কেন সরকার অ্যারেস্ট করতেছিল, এইটাও তো আমি বুঝতেছি। যারা বাইরে বসে এমডি স্যারের কথা প্রচার করতেছে, একজন লোক জেলে আছে, এগুলো আপনারা আবার প্রচার করতেছেন। তো আপনাদেরকে কেন আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতেছেন আমি নিজেও বুঝি। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি করে আমি সেটাও বুঝি। অবশ্যই জানি পুলিশ টুলিশ নিয়ে হয়তো খেয়াল করে না, সামনে হয়তো খেয়াল করবে। খেয়াল করলে জেলের কিছু প্রচার করলে আপনাকে নিয়ে যাবে। যাক, ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, এখানে আরো গণ্যমান্য ডায়মন্ড স্যাররা আছে। আর বিশেষ করে ডায়মন্ডের সাথে অনুরোধ করব, আমাদের 2 জন ডায়মন্ড আছে, আপনার ডায়মন্ড এক হয়ে গেলে ব্যবসা চালু হবে। বোর্ড আর ডায়মন্ড এর এক চাইলে সব ঠিকই যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত সভাপতি কেন্দ্রীয় পিএইচডি ফোরাম জনাব আমিনুল ইসলামকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালির মাধ্যমে আমিন ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আসাদ আমার বক্তব্যটাকে নষ্ট করে দিচ্ছে। আমার যে বক্তব্যগুলো ছিল মূলত এগুলো আসাদ শেষ করে দিচ্ছে। তারপর আমি 1-2 মিনিটের ভিতরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমার বক্তব্য আজকে যারা শেয়ার হোল্ডার আছেন এবং পরিচালক বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে। দেখুন, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম বা ঐক্য, এই যে ঐক্যের ডাক, এটা কিন্তু আজকেই কিন্তু প্রথম না। এই ঐক্যের ডাক কিন্তু সেই 2012 সালের পর থেকে ধাপে ধাপে এক একটা সিকুয়েন্সে কিন্তু চলে আসতেছে। আমরা কিন্তু এই ঐক্যের ডাক আমাদের নজরে চলে আসছে, আমরা দূর থেকে দেখছি, কেউ সম্পৃক্ত হয়েছি। যেমন 2000 এই যে দলবি সভা আমাদের 31 অক্টোবর, এরও 1-2 বছর আগ থেকে আমরা ঐক্যের ডাক দিয়ে তখন একটা কর্মযজ্ঞ আমরা শুরু করেছিলাম। এখন আবার নতুন করে আবার ঐক্যের ডাক, এই আবার নতুন করে দেওয়া লাগতেছে। পুনরায় আবার এরকম ঐক্যের ডাক আবার নতুন করেও আবার আসতে পারে। এখন এভাবে আমরা আর কতদিন এই ঐক্য ডাকাডাকির ভিতরে আমরা থাকবো? এইটা একমাত্র বন্ধ হয় এই ঐক্যের ডাকগুলো, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই যে ঐক্য ডাকটা হয়, এই লক্ষ্য এবং উদ্দেশ্যের বাস্তবায়ন। যেমন আজকে আমাদের ম্যানেজমেন্টের এবং শেয়ার হোল্ডারদের তরফ থেকে যে রূপরেখাটা আসছে আগামী 21 দিনে তারা একটা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। আমি আসাদের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এটা শুধু যেন বলার জন্যই বলা, এটা এখানে যেন না থাকে। আজকে এখানে আমাদের এখানে অনেক ভাই বন্ধুরা বিনিয়োগকারীরা আসছে, অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন নতুন কিছু নেওয়ার জন্য, নতুন কিছু পাওয়ার জন্য। সবাই অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছেন। আমাদেরকে আর কষ্ট আপনারা দিয়েন না প্লিজ। বর্তমান পরিচালক এবং শেয়ার হোল্ডার, আমরা বিশ্বাস করি যেমনিভাবে 2020 সালে 18-19 সালে আমরা বিশ্বাস করছিলাম যে না, এটা একটা লিমিটেড কোম্পানি, আমাদের একজন ব্যক্তি, 2 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি যদি দূরে থাকেও তাহলে এই কোম্পানি বন্ধ থাকতে পারে না অবশ্যই। এবং আমরা ওখানে সফল হয়েছি। আমাদের নতুন একটা বোর্ড গঠন হয়েছে এবং বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তোবা তারা পারে না, তারা সাপোর্ট পায় না। বিশেষ করে আমি মনে করবো এখানে আমি একটু দোষ দিই আমার বোর্ড ডিরেক্টর এবং আমরা পিএইচডি এর মাঝখানে আর একটা ব্লক আছে আমাদের, ডায়মন্ড এক্সিকিউটিভ।
এরা যদি আর একটু সচেষ্ট হতো, আমাদের সাথে থাকতো, এরা যদি সক্রিয় ভূমিকা পালন করতো, আমি মনে করতাম যে আমরা বিজনেস শুরু আরো 1 বছর আগে শুরু করতে পারতাম। তা আমি ইদানিং আজ পাচ্ছি যে আমাদের ডায়মন্ডরা ঐক্যবদ্ধ। হয়তো এখানে অনেক ডায়মন্ড আসে নাই, কিন্তু আমাদের সাথে এবং ডায়মন্ডের সাথে কমিউনিকেশন আছে, বিভিন্ন এক একজন এক একটা কাজকর্মে আছে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি এই ঐক্যবদ্ধ এবার থাকবে সবাই। এবং আমাদের ম্যানেজমেন্ট পরিচালক বৃন্দরা আগামী 21 দিনের ভিতরে যে পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানি বেসপিনে 2000 লিমিটেডকে আবার চালু করার জন্য, সেই যে প্রত্যাশা, এই প্রত্যাশা তাদের কাছ থেকে রাখতেছে, তারা যেন এটা বাস্তবায়ন করে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিন ভাইকে। সিরিয়াল অনুসারে আমারও বক্তব্য দেওয়ার পালা। আমি বক্তব্য দিচ্ছি না, একটা কথা শুধু স্মরণ করিয়ে দিতে চাই বোর্ড ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডারদেরকে যে আপনারা কি কাজ করবেন না কাজ করাবেন। আপনারা ম্যানেজমেন্ট দিবেন না, পরিচালকরা তো কাজ করে না, পরিচালকরা তো বহু আগে আসছে। 2020 সালে তলবি সভায় পরিচালকরা আসছে, হাইকোর্ট থেকে 2022 সালে তলবি বোর্ড আসছে, তারা তো কাজ করে না, তারা কাজ করতেও পারে না। তারা অথরাইজ পারসন, হায়ার অথরিটি, তাদেরকে আমরা সম্মান করি। তারা বোর্ড ম্যানেজমেন্ট তো গঠন করে দিবেন, সেই ম্যানেজমেন্ট কি আমরা আগামী 21 দিনে আশরাফুল আমিনের বক্তব্যের এই কথার সাথে কি আমরা পাবো কিনা? ম্যানেজমেন্ট অ্যাজ এ সিইও, এজিএম, জিএম, নানান ধরনের দায়িত্ব আছে এখানে। হ্যাঁ, এই দায়িত্বের লোক পাবো কিনা আমরা এবং দেখবো কিনা নিয়োগ আকারে? এত প্রক্রিয়া, এত আইন আর দেখাই না। বাংলাদেশে 5 তারিখের পরে অনেক আইন 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ পর্যন্ত অনেক আইন কার্যকরী ছিল না, এখনো অনেক ক্ষেত্রে নেই। আমরা আইনের বেড়াজালে বারবার আটকে যাচ্ছে আমাদের রফিকুল আমিন সাহেবের জামিন এবং মোহাম্মদ হোসাইনের জামিন, এবং বারবার আটকে আছে আপনাদের বিভিন্ন ওয়ার্ক। এটা কেন? এই অদৃশ্য শক্তি। এবং মাঝখানে ওই যে আমিন ভাই বলছে মাঝখানে ডায়মন্ডরা আছে, না, এর মাঝখানে আরেকটা বাহিনী আছে, ব্লকিং বাহিনী, যারা কাজ করতে দেয় না, যারা এর কথা ওর কাছে, এর কথা ওর কাছে প্রিয় ভাজন হওয়ার জন্য এই কাজগুলি আমিও ব্যক্তিগতভাবে কোনো এক গ্রুপে আছি। আমরা এগুলো করে এই বোর্ড অফ ডাইরেক্টরদেরকে, এই শেয়ার হোল্ডারদেরকে ডিভাইডেশন করে রেখেছি, বিদায় আমাদের কাজ হয়নি। এত আইন শিক্ষিত, এত হাইকোর্ট অথরাইজ পারসন আপনারা কাজ করতে পারেন না। আপনাদের একটা ফোনে এক থানা, এক টিওনো, এক ডিসি কভারেজ হয়ে যাওয়ার কথা। আপনারা হাইকোর্ট অথরাইজ পারসন, কিন্তু না, আপনারা সেই ফোর্সটা দেখাচ্ছেন না। আমরা প্রত্যাশা করি আজকের মিটিং এর পরে এ ধরনের আইন কানুন আর দেখাবেন না। আপনারা আপনাদের যারা ওয়ার্কার, যাদেরকে দিয়ে কাজ করাবেন, এক্সিকিউশন করাবেন ডেস্টিনিকে রান করার জন্য, তাদেরকে অতি সত্বর নিয়োগ দিয়ে কাজ ডিস্ট্রিবিউশন করে দিবেন। তার আগামীতে ফিল্ড পর্যায়ে কাজ করে যা করা দরকার, মার্কেটিং হোক, অডিট হোক, ফিনান্স হোক, যা করা দরকার তারা করবে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সমন্বয়ক এবং ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব রাকিবুল ইসলাম রাকিবকে। ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব রাকিবুল ইসলাম রাকিব সমন্বয়কারী আমাদের। আসসালামু আলাইকুম। নামটা একটু কারেকশন করে নিই। আমি মোহাম্মদ মুস্তাফা জামান রাকিব, ডায়মন্ড এক্সিকিউটিভ। আসলে এই দীর্ঘ অনেক দিন পরে, বছর বলবো না, অনেক দিন পরে অনেক মুখের সাথে দেখা, অনেকের সাথে দেখা, ভালো লাগতেছে, নিঃসন্দেহে অনেক বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা দীর্ঘদিন পরে যেহেতু আবার একত্রিত হতে পেরেছি, আমরা একটা মহান উদ্দেশ্য নিয়ে অবশ্যই এখানে সবাই একত্রিত হয়েছি। তো গত কয়েক বছর ধরে অনেক কিছু হয়েছে, আসাদের বক্তব্য থেকেও আমরা শুনলাম, নিজেরাও ব্যক্তিগতভাবে যে যার লিঙ্ক থেকে আমরা চেষ্টা করেছি খবর রাখার জন্য বা দেওয়ার জন্য। তো যাই হোক, এতদিন পর্যন্ত যাই হয়েছে, যেহেতু গত 5 আগস্টের পর থেকে একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান করছে, যেহেতু একটা স্লোগানও আছে এই পরিবর্তিত পরিস্থিতির জন্য, বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্য দূর করার জন্য। তো ইনশাল্লাহ আশা করব এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, যা কিছু আমরা শুনেছি, যা কিছু দেখেছি, সব কিছুর অবসান ঘটিয়ে আজকে যেহেতু অনেককে আমরা এখানে পেয়েছি, আমরা একটা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ তৈরি করে সুনির্দিষ্টভাবে যাকে যেই দায়িত্ব দেওয়া প্রয়োজন তাকে সেই দায়িত্ব দিয়ে, দায়িত্বর জন্য আবার তাকে দায়িত্বটা ঠিক মতো পরিচালনা করতেছে কিনা এই সমস্ত মনিটরিং টিম গঠন করে দিয়ে
আমার মনে হয় যে আমরা যদি সুনির্দিষ্টভাবে সামনে অগ্রসর হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমরা আমাদের সুনির্দিষ্ট যে ওয়ার্ক আছে এই ওয়ার্কে আমরা বুঝতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যেহেতু আমি একটু অপ্রস্তুত, যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। আবারও আমরা টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম এই স্লোগানকে সামনে রেখে যেন আমরা চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য দিবেন ডায়মন্ড এক্সিকিউটিভ আমাদের সবার প্রিয় যারা মঞ্জুর মোর্শেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আপনারা তো অ্যাটেন্ড করেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমরা অনেক কথাই শুনলাম, এখন আমাদের অ্যাকশনে যেতে হবে। এতদিন আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছিলাম, শুধু অপেক্ষার পালা চলছে। আগামী সপ্তাহে, আগামী মাসে, আগামী দিন 100%, আগামী দিন কি 1000% শিওর, ইত্যাদি ইত্যাদি। তো আজকে যে 21 দিনের একটা আলটিমেটাম আমরা পেলাম, আশা করি এটা ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার যারা আছেন ওনারা যেন এটা ঠিক রাখেন, এই সময়ের মধ্যে যাতে যে কাজগুলো আছে সেগুলো শেষ করে। আর আমরা এখানে যারা ডায়মন্ড এক্সিকিউটিভ পিএইচডি যারা আছি, আপনারা আমাদেরকে নির্দেশনা দেন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি করতে হবে, কতজন ডিস্ট্রিবিউটরকে এক জায়গায় করতে হবে, কত তারিখে আপনারা আমাদেরকে জানান। আপনারা যে বড় একটা প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রাম কত তারিখে করবেন আমাদেরকে অন্তত 2-1 সপ্তাহ আগে যদি জানায় দেন, তাহলে এটা অর্গানাইজ করা সুবিধা হবে। প্রয়োজনে আমরা জেলা পর্যায়ে, যেহেতু 64টা জেলায় আমাদের মোটামুটি অফিস ছিল, বাংলাদেশের 64টা জেলাতে আমাদের কি পিএইচডি ভাইরা আছেন, এক্সিকিউটিভ আছেন, সেখানে আমরা কমিটি করে ঢাকায় যে বড় একটা শোডাউনের কথা আমরা বলছি, ছোট না বড় আকারে, যাতে মানুষ জানে যে ডেস্টিনি মরে নাই, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর এখনো কি জাগ্রত আছে নাকি। তো আমি আপনাদের সবার থেকে জানতে চাচ্ছি যে আগামীতে যে বড় শোডাউনের ডেটটা হবে, সেখানে আমরা সবাই রাজি আছি কিনা? আমরা অর্গানাইজড ওয়েতে সেখানে আমাদের ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে একত্রিত করব ঢাকায়। আমরা রাজি আছি তো সবাই নাকি? তো আমি ম্যানেজমেন্ট বডি এবং শেয়ার হোল্ডার ভাইদেরকে বলবো আপনারা আপনাদের কাজগুলো করেন এবং আমাদেরকে কি এই নির্দেশনাটা দেন। তো আমাদের সময় যেহেতু আমি আর কথা দীর্ঘ করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 20 মিনিটের নামাজের ব্রেক, নামাজের পরে আমরা অনুষ্ঠানের স্থলে আবার সবাই থাকবো।